এগিয়ে যাচ্ছে নিলয়। শহীদ মিনারের উপর আরাম করে বসে আছে আরিয়ান, তার পাশে সাকিব সহ আরো অনেকেই। আজকে শামিমা শ্রাবণও আছে। সবার মধ্যে এই দুজনের চোখে কিসের ভয় যেন খেলা করছে। নিলয় এটা বেশ ভালো করে লক্ষ্য করেছে। এই নিলয়, এদিকে আয়, ভাই তোকে ডাকছে। নিলয় চিন্তা করছিল কোনো অবস্থাতে আজকে সে আরিয়ানের সামনে যাবে না, কিন্তু সেটার হলো কই। সাকিব নামের চামচাটা ডাক দিয়েই ফেলেছে। নিলয় এগিয়ে যায় শহীদ মিনারের দিকে। আরিয়ান সবার মধ্যে ভাব নিয়ে বসে আছে। পিছনে কিছু ছেলে আর ডান পাশে সাকিব বসে আছে। সবার দিকে ভালো করে তাকায় নিলয়। এদিকে আয়। কেন ভাই? ভাই তোকে আসতে বলেছে, তুই আবার জিজ্ঞেস করছিস কেন? ভাইয়ের কাছে যা সালা। নিলয় আরিয়ানের একেবারে সামনাসামনি যেয়ে দাঁড়ায়। আরিয়ান হাত দিয়ে ইশারা করে নিলয়কে নিচু হওয়ার জন্য। নিলয় দাঁড়ানো অবস্থায় হালকা নিচু হয়। কোনো কথা ছাড়াই আরিয়ান নিলয়ের ডান গালে কষে একটা চড় মারে। চড়টা যে এত জোরে মেরেছে, নিলয়ের চোখের চশমাটা নিচে পড়ে গেছে। নিলয় নিচ থেকে চশমাটা উঠায়, চোখে মোটা ফ্রেমে চশমাটা ঠিক করে লাগিয়ে বোকাশোকা চেহারা করে আরিয়ানের দিকে তাকায়। নিলয়ের চোখে জানার আগ্রহ কেন তাকে আরিয়ান চড় মেরেছে। এখানে কি নিলয়ের কোনো দোষ আছে? নিলয় কি কোনো ভুল করেছে? ভাই, আমাকে মারলেন কেন? আমি কি কোনো ভুল করেছি? ভুল করেছিস বলে মেরেছি তোকে। ভুল করেছি? কি ভুল করলাম আমি? তোকে আমি আগেই বলেছিলাম সবাই যেমন আমাকে দেখলে সালাম দেয়, ঠিক তেমন করে তুইও সালাম দিবি আমাকে। আজকে সেটা করিসনি তুই। ভাই, আমার ভুল হয়ে গেছে। ভুল? ভুল কি প্রতিদিন একটা মানুষের প্রতিদিনই হয়? ভাই, আর হবে না এমন। আজকেই শেষবার, পরের বার এমন হলে গালে চড় দিব না, সরাসরি শরীর থেকে জামা কাপড় খুলে ক্যাম্পাসে ঘুরাবো। নিলয় লজ্জা পেয়ে যায় এমন অপমানিত কথা শুনে। সবাই হাসছে নিলয়ের অবস্থা দেখে। হাসবে পায় না কেন? নিলয়ের সাথে সবাই মজা করতে পারে, ছোট বা বড় সবাই। নিলয় নিজের মতো থাকে, কাউকে কিছু বলে না। তার জন্য যেন নীরবতাই শ্রেয়। ভাই, নিলয়কে যেটা বলার জন্য ডাক দিয়েছেন সেটা বলেন তাড়াতাড়ি। আরে দাঁড়া, এখনই বলেছে এটা অন্যরকম হয়ে যাবে। ভাই আর অপেক্ষা করতে পারছি না, আপনি এখনই বলে ফেলেন। হ্যাঁ ভাই, নিলয়কে বলে দেন। কি বলে দেওয়ার জন্য সবাই আরিয়ানকে বলেছে বুঝতে পারছে না নিলয়। নিলয়, আজকে সকালে যে একটা লাশ পাওয়া গেছে সামনের বস্তি থেকে, জানিস তুই? নিলয় বুকটা স্যাট করে ওঠে। তাহলে কি কালকে রাতে শ্রাবণরা মিলে সে মেয়েটাকে মেরে দিয়েছে? ভাবতেই শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যাচ্ছে। নিলয় হাত দুটো মুষ্টিবদ্ধ করে জবাব দেয়, আমি সঠিক জানি না ভাই। হা হা, তুই জানিস না তো কে জানে? তুই তো মেয়েটাকে মেরেছিস। কি বলছেন ভাই এইসব? আমি খুন করব? এটা কখনো সম্ভব না। এই, তুই মিথ্যা বলছিস কেন? আমরা সব কিছু জানি। দেখ, ভাই আমাদের কাছে বলে দে সত্যটা, আমরা কাউকে বলবো না। কি সত্যি বলবো আমি? যেটা আমি করিনি সেটা। তাহলে মেয়েটাকে মেরেছে কে? কালকে রাতে এইটুকু বলে থামে নিলয়। সবাই তাকিয়ে আছে নিলয়ের মুখের দিকে। কি বলতে চেয়েছিল সে? হঠাৎ করে কথা থামিয়ে চুপ হয়ে গেছে। আরিয়ান এটা দেখে বলে, কি হলো, থামলি কেন? বাকি কথাটা শেষ কর, সবাইকে শোনার সুযোগ করে দে। পরে আর কিছু না ভাই। তুই হঠাৎ করে এমন বদলে গেছিস কেন? ভয় পাচ্ছিস কোনো কারণে? বলতে পারিস আমাকে। কোথায় ভয় পাচ্ছি? ভয় পাচ্ছি না তো। আমি এমনই, হঠাৎ হঠাৎ চেহারা বদলে যায় আমার। তুই কি সত্যি এমন হাবা গোবা টাইপের ছেলে? আমি আবার কবে চালাচ্ছিলাম? সব সময় তো আমাকে এমনই দেখে আসছেন। তুই বোকা ঠিক আছে, কিন্তু তোর মধ্যে কোনো গরিব গরিব ভাব নেই। আরিয়ানের কথা শুনে নিলয় হাসে। হাসবে বাই না কেন? নিলয় যে এতদিন ধরে ক্যাম্পাসে আসা যাওয়া করছে, কোনোদিন এমন কথা শুনিনি তার মুখ থেকে নিলয়। কিন্তু আজ হঠাৎ আরিয়ানের এমন কথা, এটার মধ্যে কি কোনো রহস্য লুকিয়ে আছে যেটা নিলয়কে উন্মোচন করতে হবে? নিলয় আগে যেমন করে চলাফেরা করত তার থেকে এখন ভালো করে চলাফেরা করে। নিলয়ের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা পড়ে আছে কোনো হিসাব নেই তার কাছে। তবুও নিলয় সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের ভিড়ে জনগণ হয়ে ঘুরে বেড়ায়। ক্যাম্পাসের সবার কাছে নিলয় একটা বোকাশোকা চেহারার গরিব ছেলে। আর সাইবার জগতে সবার ভয়ের কারণ এই নিলয়ই। সবাই তাকে এক নামে চিনে, সেটা হলো মিস্টার 440। এই নামের পিছনে অনেক রহস্য রয়েছে। সাইবার জগতে সবার কাছে নিলয় একটা রহস্যময়ী ছেলে। মিস্টার 440
এমন নামের টাইটেলে কি রহস্য থাকতে পারে সেটা কারোর জানা নেই। একমাত্র নিলয় ভালো করে জানে সে কেন তার নিজের নাম দিয়ে এমন টাইটেল দিয়েছে। কিরে তুই আবার কোথায় হারিয়ে গিয়েছিস রে? আরিয়ানের কথা শুনে ভাবনা থেকে ফিরে নিলয়। সে নিজের পরিচয় সবার থেকে গোপন রাখে, তাই বলে এই শহরের মানুষ তাকে তুচ্ছ করে। সাইবার জগতে মানুষ নিলয়কে যত মনে করে, বাইরে কেউ নিলয়কে চিনে পর্যন্ত না। নিলয় একটা জিনিস ভেবে নিজে হেসে ওঠে। গতকাল রাতে আরিয়ান নিলয়কে নিজে মেসেজ দিয়েছে। আরিয়ান যদি জানতো সাইবার জগতের কিং মিস্টার 440 এই তার ক্যাম্পাসের সবচেয়ে বোকাশোকা ছেলেটা, তাহলে সে কেমন রিয়াক্ট করত। এটা ভেবে নিলয় প্রকৃত সুখ পায়। নিলয়কে কথা বলতে না দেখে আরিয়ান রেগে যায়। বোকা ছেলেটা তাকে পাত্তা দিচ্ছে না, এটা কেমন যেন শরীরে লাগার মতো। আরিয়ান রেগে বলে, তোর দাম অনেক বেড়ে গেছে রে, আমার কথা জবাব দিচ্ছিস না যেমন। ভাই, আমি আপনার কথার কি জবাব দিব? সব কিছু তো আপনি জানেনই। কিছু জানি না আমি, তোর থেকে কিছু জ্ঞান নিতে হবে। ওকে শিখাবি না? আমি আপনাকে কি শেখাবো? আপনি তো আমার থেকে কত বেশি কিছু জানেন। তুই কালকে থেকে এমন মোটা ফ্রেমের চশমা আর পরে আসবি না। তাহলে আমি চলাফেরা করব কিভাবে? কেন চশমা ছাড়া চলাফেরা করবি? আমি চশমা ছাড়া চলাফেরা করতে পারি না, এটা আমার ছোট থেকেই সমস্যা। শোন, তুই এটা কাজ করতে পারিস। চোখের মধ্যে চশমা না পরে ছোট ছোট লেন্স আছে না, ওটা ব্যবহার করবি। লেন্সের দাম তো অনেক বেশি, আমি এত টাকা পাবো কোথা থেকে? রাস্তায় থালা হাতে নিয়ে বসে পড়বি, ওখান থেকে তোর অনেক ইনকাম হবে। আর এমনিতে তোর চেহারায় ভিক্ষুকদের ছাপ পাওয়া যায়, মানুষজন তোকে দেখলেই টাকা দিয়ে দিবে। কথাটা শুনে সবাই জোরে জোরে হাসতে থাকে। এমনভাবে হাসতে যে আগে কখনো এমন মজার কথা আর শোনেনি, এই প্রথম আরিয়ানের কাছ থেকে শুনছে। নিলয় আরিয়ানের দিকে তাকাই। ছেলেটা গতকাল রাতে কত মিনতি করেছে আর আজকে কি করছে। হয়তো সে নিলয়ের আসল পরিচয় জানে না, জানলে এমন মজা করতে পারতো না। নিলয় তার হাতের ঘড়ির দিকে তাকাই। সময় অনেক হয়েছে, এখন তাকে হলে যেতে হবে। কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তা সম্পূর্ণ করতে হবে। পিছনের দিকে হাঁটা দেয় নিলয়। কোনো কিছু না বলে চলে যাচ্ছিস কেন? কণ্ঠটা যে সাকিবের এটা নিলয় বুঝতে কোনো সমস্যা হয়নি। এদের সবার গলার কণ্ঠ নিলয়ের মুখস্থ, একবার শুনতে পেলেই বলে দেওয়া যাবে কার গলার আওয়াজ কোনটা। যেন নিলয় এখন না দেখেই বুঝে ফেলেছে যে কথাটা সাকিব বলেছে। নিলয় পিছনে ফিরে তাকিয়ে বলে, রুমে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যা অতি তাড়াতাড়ি আমাকে শেষ করতে হবে। তুই এটা ভাইকে বলে যেতে পারতি, কিন্তু তুই এটা করিসনি কেন? কারণ আপনাদেরকে বলেও লাভ নেই, আমাকে যেতে দিতেন না, একটার পর একটা জিজ্ঞেস করে যেতেন। রোমে কি গুরুত্বপূর্ণ কাজ ফেলে এসেছিস? কাজ বলতে কিছুই না, গ্রাম থেকে আমার একটা ছোট্ট ভাই আসবে, তাকে নিয়ে আসা লাগবে। তার সাথে কি আমাদের পরিচয় করিয়ে দিবি না? আগামীকাল দুপুরের দিকে সে ক্যাম্পাসে আসবে, তখনই পরিচয় করিয়ে দেব। এখন আমি যাই। নিলয় সেখানে আর দাঁড়ায় না, শহীদ মিনার পেরিয়ে গেটের দিকে যেতে থাকে। রাস্তার পাশে নিলয়ের সামনে দাঁড়িয়ে আছে শারমিন ম্যাডাম। আজকে তিনি হলুদ রঙের একটা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং করা সব কিছু। নিলয় এটা বুঝে না শারমিন ম্যাডাম কেন শাড়ি পরে। ওনার এখনও বিয়ে হয়নি, তার আগে শাড়ি পরা শুরু করে দিয়েছেন। শারমিন ম্যাডাম দাঁড়িয়ে আছে, হয়তো রিক্সার অপেক্ষা করছে। নিলয় নিজেও রিক্সার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু আজকে রিক্সা একটাও নেই। হয়তো নিলয়ের ভাগ্যে এটাই লেখা ছিল। ম্যাডাম এসে নিলয়কে এমন একটা কথা বলে যা শুনে নিলয় পুরোপুরি অবাক। কথাটা হচ্ছে, নিলয় চলো হেঁটে যাই একসাথে। আকাশে সূর্যটা আজকে প্রচণ্ড তাপ দিচ্ছে। এটা কি শুধু নিলয় নিজের অনুভব করছে, নাকি আরও কেউ অনুভব করতে পারছে তা জানা নেই নিলয়ের। তবে রাস্তার মানুষজন যেমনভাবে হাঁটাচলা করছে, এতে বোঝা যাচ্ছে তারা সূর্যের তাপটাও অনুভব করছে, সেটা কম পরিমাণে। তাহলে নিলয়েরই বা কেন বেশি পরিমাণে তাপ লাগছে? আজকে সকাল থেকে নিলয়ের রাগ লাগছে, সেটা কিসের জন্য তা অজানা। রাগের সময় মাথা ঠিক থাকে না কারোর। এখন ম্যাডামের কথা শুনে আগের থেকে বেশি পরিমাণে রাগ লাগছে নিলয়ের। ম্যাডামকে কিছু বলতে পারছি না। যদি সে বলতে পারতো তাহলে এতক্ষণে ম্যাডাম এখানে দাঁড়িয়ে না থেকে হনহন করে চলে যেত। কি হলো চলো নিলয়, হঠাৎ এমন করে চুপ মেরে গেলে কেন?
বিরক্ত হয়ে যাচ্ছে নিলয়। সে এখন কি করবে নিজেই বুঝতে পারছে না। ম্যাডাম যেভাবে বলছে এটা না শুনলে ম্যাডামকে অপমান করা হবে, তাই নিলয় বলতে থাকে। ম্যাডাম, আমি আপনার সাথে এটা কিভাবে? তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? চলো তো আমার সাথে, তোমার সব ভয় আমি দূর করে দিব। আমি এটা ভেবে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি আপনার সাথে আরিয়ান ভাই আমাকে দেখে ফেললে তাহলে আমার অবস্থা খারাপ করে দেবে। তুমি এখন চলো আমার সাথে, কেউ তোমাকে কিচ্ছু বলতে পারবে না। ম্যাডাম, আমি কোনো ধরনের ঝামেলা চাই না। আরিয়ান ভাই খুব খারাপ একটা ছেলে, তার কথা না শুনলে আমাকে অনেক অপমান করবে। আমি থাকতে তা হতে দিব না, তুমি চলো তো এবার। কথাটা বলে নিলয়ের হাত ধরে ফেলে শারমিন ম্যাডাম। নিলয় বিরক্তিকর দৃষ্টিতে তাকায়। সেই হাতটা ছাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করি। ম্যাডাম রেগে বলে, আমার সাথে জোরাজুরি করবে না, কারণ আমি তোমার থেকে অনেক সিনিয়র। কিন্তু আপনি যদি ম্যাডাম হয়ে রাস্তায় এভাবে আমার হাত ধরেন তাহলে মানুষজন কি মনে করবে? মানুষ কি মনে করলো করলো না, এতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার মনে হয় মানসিক সমস্যা, আপনি অতি তাড়াতাড়ি চিকিৎসা করার ব্যবস্থা করেন। আমার মানসিক কোনো সমস্যা নেই, তুমি এখন তাড়াতাড়ি চলো। আমাকে বাচ্চাদের মতো করে হাত ধরে হাঁটাতে হবে না, আমি এমনিতেই চলতে পারি। এখন আমি হাত ছেড়ে দিই আর তুমি হন হন করে দৌড়ে চলে যাবে, এমনটা চিন্তা করলে কাজ হবে না। ম্যাডাম, হাতটা ছেড়ে দিন, আমি কোথাও পালিয়ে যাব না, আপনার সাথেই হাঁটবো। তোমাকে বিশ্বাস করা যায় না। আমাকে বিশ্বাস করতে পারেন, আমি মিথ্যে কথা বলি না। ঠিক তো, নাকি পরে আবার হাত ছেড়ে দিলে দৌড়ে চলে যাবে? বিশ্বাস করে দেখতে পারেন। শারমিন ম্যাডাম না পেরেও নিলয়কে বিশ্বাস করে। নিলয় নিজের হাতটা মুক্তি পেয়ে গেছে। সে নিজের দুটো হাত প্যান্টের সামনে পকেটে ঢুকিয়ে রাখে। শারমিন ম্যাডাম এটা কি দেখে ফেলো? তিনি এটা চেয়েছিলেন না যে নিলয় প্যান্টের পকেটে হাত রেখে হাঁটবে, তাই শারমিন ম্যাডাম বলে, নিলয়, প্যান্টের পকেট থেকে ডান হাতটা বের করো। নিলয় অন্যদিকে তাকিয়েছিল। শারমিন ম্যাডামের কথা শুনে ওনার দিকে তাকায় সে। বোঝার চেষ্টা করছে ম্যাডাম কেন প্যান্টের পকেট থেকে হাত বের করতে বলছে। আবার দুটো হাত না, শুধুমাত্র একটা হাত, তাও আবার ডান হাত। কিসের জন্য হাত বের করতে বলছে এটাই মাথার উপর দিয়ে যাচ্ছে নিলয়ের। নিলয়কে অন্যমনস্ক দেখে শারমিন ম্যাডাম বলে ওঠে, সারাক্ষণ কি এত চিন্তা করো তুমি? ক্লাসের মধ্যে আমি প্রতিদিন লক্ষ্য করি তুমি অন্যমনস্ক হয়ে বসে থাকো, কারণটা কি বলো? আমি ভাবছিলাম তোমাকে জিজ্ঞেস করব, কিন্তু তার করা হয়ে ওঠেনি। আজকে জিজ্ঞেস করেছি, এবার উত্তর দাও। নিলয় মুচকি হাসে। আজকে এই প্রথম কেউ নিলয়কে এই প্রশ্নটা করেছে। প্রথম ব্যক্তিটাই হচ্ছে শারমিন ম্যাডাম। এখন তো উত্তর দিতেই হবে। নিলয় এবার বলে, আমি কেন অন্যমনস্ক থাকি এটা আমি নিজেও জানি না, তবে কিছু একটা চিন্তা করি। আমি কি চিন্তা করি সেটাই জানি না। এটা কেমন কথা নিলয়? তুমি কি মানসিকভাবে অসুস্থ? আমার তো তাই মনে হচ্ছে। আমি এটা বলতে পারি যে আমার মানসিক কোনো সমস্যা নেই। তাহলে তোমার এমন কথার মানেটা কি বলো? মানেটা না হয় আপনি চিন্তা করেন, তাহলে আমি একটু রহস্যময়ী হয়ে থাকতে পারবো। ম্যাডাম নিলয়ের মুখ থেকে আজকের অনেক অবাক করা কথা শুনতে পাচ্ছে। নিলয়কে দেখতে অনেক প্রকাশকা মনে হয়, কিন্তু সে যে এমন এমন রহস্যময় কথা বলতে পারে এটা জানা ছিল না শারমিন ম্যাডামের। নিলয়ের বলা কথাগুলো ভাবতে গেলেই মাথা গুলিয়ে যায়। নিলয় চিন্তা করছে আজকে রাতের কথা। শহরের বড় তিন ব্যাংক থেকে আজ পর্যন্ত কেউ টাকা চুরি করতে পারেনি। ব্যাংকগুলোর মধ্যে এত পরিমাণ শক্ত গার্ডের ব্যবস্থা করা, যার কারণে বড় বড় সাইবার হ্যাকাররা আজ পর্যন্ত টাকা চুরি করতে পারেনি। নিলয় এটা ভেবে নিজের লক্ষ্য স্থির করে। আজকে রাতে কোনো একটা বড় ধরনের হামলা করবে তিনটা ব্যাংকের মধ্যে একটাতে। নিলয় এতক্ষণে নিজের রুমের ভিতরে বসে নিজের ল্যাপটপটা হাতে নিয়ে বসে থাকতো, কিন্তু এই শারমিন ম্যাডামের জন্য রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে যেতে হচ্ছে। নীলের পক্ষে আর এমন করে হাঁটা সম্ভব না, তাই সে বলে ওঠে, ম্যাডাম, আমাকে তাড়াতাড়ি করে হলে যেতে হবে, তাই দ্রুত পা চালান। হলে তো যাবেই, এত তাড়া কেন তোমার? অনেক প্রয়োজন, তাই এত তাড়া আমার। আজকে তোমার কোনো প্রয়োজনীয় কাজ নেই, এখন তুমি আমাকে সময় দিবে।
আচ্ছা ম্যাডাম, আপনি কি আমার গার্লফ্রেন্ড হন যে আপনাকে সময় দিব আমি? গার্লফ্রেন্ড ভাবতে সমস্যা কোথায়? অনেক সমস্যা। তার মধ্যে একটি হলো আপনি আমার শিক্ষিকা, দ্বিতীয়ত আপনি আমার সিনিয়র। তুমি বললে আমি চাকরিটা ছেড়ে দিব, তখন তো আর আমি তোমার শিক্ষিকা থাকবো না, তাই না? আরেকটা হলো সিনিয়র নিয়ে, এটার মধ্যেও সমস্যা নেই, কারণ এখন আধুনিক যুগ। মেয়ের বয়সে বড়, ছেলে ছোট, এটা কোনো বড় বিষয় নয়। ম্যাডাম, আপনি ব্যাপারটা যত সহজ মনে করছেন, আসলে ব্যাপারটা তত সহজ কিন্তু না। তুমি রাজি থাকলে আমি সব কিছু সহজেই ব্যবস্থা করে ফেলতে পারবো। নিলয় আর নিতে পারছে না এই ম্যাডাম নামক প্যারাটাকে। নিলয়কে 5 মিনিটের মধ্যে হলে যেয়ে পৌঁছাতে হবে, নয়তো একটা বড় সমস্যা হয়ে যাবে। নিলয়ের একটা নিজস্ব কালো জগতের ওয়েবসাইট আছে, যেটা হ্যাক করার জন্য অনেক বড় বড় হ্যাকাররা চেষ্টা করছে, কিন্তু আজ পর্যন্ত কেউ তা হ্যাক করতে পারেনি। আজকে মনে হয় কেউ আবারও হ্যাক করার জন্য নিলয়ের ওয়েবসাইটে ঢুকেছে। আজকের হ্যাকারটা কোনো সাধারণ হ্যাকার না, সাইবার জগতের সবচেয়ে খারাপ হ্যাকার ব্ল্যাক ডেভিল। নিলয় যেমন সাইবার জগতের কিং, ঠিক তেমনই তার পরের স্থানে রয়েছে এই ব্ল্যাক ডেভিল। সবে চাই মিস্টার 440-এর ডেটা, আর মিস্টার 440 চাই সাইবার জগতের ক্ষমতা। নিলয়ের বাম হাতে রয়েছে একটা ঘড়ি, সবে শুধু দেখবে ঘড়িটা অতি সাধারণ, কিন্তু এটা যে সে ঘড়ি না, এই ঘড়ির মধ্যেই রয়েছে সকল রহস্য আর নিলয়ের ওয়েবসাইটের সমস্ত ডেটা। যদি কেউ এই ওয়েবসাইটে ঢুকে, সেটা সচেতনভাবে হোক বা অসচেতনভাবে, সাথে সাথে নিলয়ের ঘড়ি নিঃশব্দে কেঁপে উঠবে, আর নিলয় এর সংকেতের মাধ্যমে জানতে পারবে কেউ ওয়েবসাইটকে হ্যাক করার জন্য ঢুকেছে। নিলয়ের হাতে বেশি সময় নেই, মাত্র 5 মিনিট। এই রাস্তা থেকে হলে পৌঁছাতে সময় লাগবে 4 মিনিট, হল থেকে রুমে যেতে 1 মিনিট। সময়ের মধ্যে যা করার তা করতে হবে। নিলয়ের হাতের ঘড়িতে সেকেন্ড হিসাব করে সময় উঠে যাচ্ছে। এখন একটা সেকেন্ডের মূল্য অনেক বেশি দামি নিলয়ের কাছে। নিলয় ছোট পা ফেলে দৌড়াতে শুরু করে। এটা দেখে শারমিন ম্যাডাম পিছন থেকে নিলয়কে বলে, দাঁড়াও, বলছি নিলয়, আমার কথা শোনো, তোমাকে আর কিচ্ছু বলবো না। স্টপ নিলয়। নিলয় শারমিন ম্যাডামের কথা শুনে দাঁড়ায় না, নিজের মতো করে দৌড়াতে থাকে। শারমিন ম্যাডাম পিছন থেকে জোরে জোরে ডাকতে থাকে। নিলয় এক দৌড়ে হলে এসে পৌঁছায়। অনেকটুকু জায়গা সে দৌড়ে এসেছে, তাই হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ত্যাগ করছে। নিলয় তার হাতের ঘড়ির দিকে তাকায়, আর মাত্র 50 সেকেন্ড সময় বেঁচে আছে। যদি সে এই 50 সেকেন্ডের মধ্যে রুমে যে ল্যাপটপটা নিয়ে বসে, তাহলে বেঁচে যাবে তার ওয়েবসাইট। নিলয় আবারও দৌড় দেয়, লম্বা সিঁড়ি বেয়ে উপরে ওঠে, আর 5টা রুম পেরোতেই নিলয়ের রুম। হাতের ঘড়ির সেকেন্ড কমতেছে। 20 সেকেন্ড সময়টা খুবই অল্প, কিন্তু এর পরিমাণ অনেক বেশি। নিলয়ের বুকে অনেক চাপ পড়েছে, সে আগে কখনো এমনভাবে দৌড়ায়নি। শেষে দৌড়ের জন্য প্রস্তুত সে। এক দৌড়ে 5টা রুম পেরিয়ে নিজের রুমটা লক খুলে ভিতরে প্রবেশ করে। নিলয় ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে সেটা অন করে নিজের ওয়েবসাইটে প্রবেশ করে। হাতে সময় 8 সেকেন্ড, যা করার এই 8 সেকেন্ডের মধ্যেই করতে হবে। নিলয় মুচকি হাসে। সে ব্ল্যাক ডেভিলকে যতটা চালাক ভেবেছিল, ততটা চালাক সে না, অনেক বোকা রয়ে গেছে এখনো। ব্ল্যাক ডেভিল নিলয়ের ওয়েবসাইট হ্যাক না করে নিলয়ের মিস্টার 440 নামের রহস্যের উদ্ঘাটন করার ডেটা হ্যাক করেছিল। কি পরিমাণ বোকা হলে সে এটা করতে পারে? কেউ যদি নিলয়ের নামের রহস্য জানতে চায়, তাহলে প্রথম কাজ নিলয়ের ওয়েবসাইট হ্যাক করা। আর নিলয়ের ওয়েবসাইট হ্যাক করা এটা সম্ভবই না, অসম্ভব ব্যাপার। নিলয় নিজের ওয়েবসাইটটাকে কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়। ব্ল্যাক ডেভিল নিলয়ের প্রায় 97% ডেটা তার নিজের কম্পিউটারে ট্রান্সফার করে নিয়েছিল, আর মাত্র 3% হয়ে গেলেই নিলয়ের আসল পরিচয় সবার সামনে প্রকাশ হয়ে যেত। নিলয় ব্ল্যাক ডেভিলকে সেই 3% করতে না দিয়ে নিজের ওয়েবসাইটটাই বন্ধ করে দিয়েছে। এখন চাইলেও কেউ নিলয়কে বিরক্ত করতে পারবে না। নিলয় বিছানার উপর থেকে নিজের মোবাইলটা হাতে নেয়, ফোন অপশনে যেয়ে একটা নাম্বার টাইপ করতে থাকে। স্ক্রিনের উপর রাকেশ নামটা ভেসে ওঠে। নিলয়ের একটা ছোট টিম আছে, যার মধ্যে রাকেশ, ছানি আর নীলা 3জন মিলে টিমটা গঠন হয়েছে। টিমের লিডার হচ্ছে নিলয়, কিন্তু সবাই তাকে মিস্টার 440 নামে চিনে। নিলয় কল লাগে রাকেশকে। 2বার রিং হতে রাকেশ ফোনটা রিসিভ করে। ওই পাশ থেকে রাকেশ বলতে থাকে, মিস্টার 440, আমাকে ফোন এই অসময়ে? আমি যাকে ফোন দেই সেটা সময় আর অসময় দেখে দেই না। তা কি জন্য আমাকে ফোন? রাকেশ,
তুই জানিস আমি গুরুত্বপূর্ণ কথা ছাড়া কাউকে ফোন দেই না। অবশ্যই সেটার একটা যথার্থ কারণ আছে। জি, এটা আমি জানি। আজকে রাতের কথা মনে আছে? আমার মনে আছে, বাকিদের মনে আছে কিনা এটা আমার জানা নেই। আমি আমার মিশনে আজ পর্যন্ত কখনো বিফল হইনি, সফল হওয়া ছাড়া। আমার জীবনের সবচেয়ে বড় 3টা মিশন হবে। এই মিশন 3টা, তার মধ্যে আজকের রাতেরটা। ভাই আমি আসলে বুঝতে পারছি না, আপনি রাতের মিশনে কেন যান, যেখানে আপনি ঘরে বসে সবকিছু করতে পারেন? রাকেশ শুনতে পায় নিলয়ের অবাক করা হাসির শব্দ। মূলত নিলয় সবসময় এমন করে হাসে না। মাঝে মধ্যে সবাই শুনতে পায় নিলয়ের জোরে জোরে হাসির শব্দ। আজকে অনেকদিন পর রাকেশ নিলয়ের হাসির শব্দ শুনতে পেয়েছে। হে হা হা। রাকেশ, আমি চাইলেই ঘরে বসে 3টা মিশন কমপ্লিট করতে পারি, কিন্তু আমি তা করব না। তাহলে ভাই সেটা করছেন না কেন? তোর কাছে একটা রহস্য থেকে যাক, তুই না হয় ভেবেচিন্তে নিজের প্রশ্নের জবাব নিজেই তৈরি করবি। ভাই আপনি এর আগেও আমাকে একটা রহস্যময় কথার জালে আটকে দিয়েছিলেন, আমি সেটা রহস্য উন্মোচন করতে পারিনি। আজকেও আবার রহস্যের মায়াজাল ফেলে দিলেন আমাকে। তুই মনে হয় না আমার কথার রহস্য বের করার চেষ্টা করিস। সত্যি বলতে আমি অনেক চেষ্টা করি, কিন্তু ফল সব সময় শূন্য হয়। তোর চিন্তার মান খুবই দুর্বল, তাই হয়তো আমার কথার রহস্য বের করতে পারিস না। হয়তোবা এমনই হতে পারে। ভাই আরেকটা কথা ছিল। তাড়াতাড়ি বলে ফেল, আমার হাতে সময় খুব কম। সবাই আপনাকে দেখতে চায়। কে কে চায়? আমি, নীলা আর সানি। নিলয় কিছু বলে না, কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। নিলয়কে আজ পর্যন্ত সাইবার জগতের কেউই যেমন দেখেনি, ঠিক তেমনি তার টিমের কেউ দেখেনি তাকে। সে নিজেকে সবসময় সবার কাছ থেকে গোপন রেখেছে। নিলয় এটা ভেবে মজা পায়, সে রাকেশ, নীলা, সানি সবাইকে দেখেছে। নিলয়ের ভার্সিটিতেই পড়ে, কিন্তু কেউ নিলয়কে চিনে না। সবার কাছে সে একজন রহস্যময়ী। এবার নিলয় বলতে শুরু করে। তুই, সানি, নীলা সবাই আমার চেহারা দেখেছিস, কিন্তু কেউ আমাকে চিনতে পারিসনি। আমি যে মিস্টার 440। নিলয়ের কথা শুনে রাকেশ অনেকটা বোকা হয়ে যায়, কেননা রাকেশ সহ সবাই নাকি মিস্টার 440কে দেখেছে, কিন্তু কোথায় কিভাবে দেখেছে সেটাই বুঝতে পারছে না। রাকেশ নিজের ভিতরে কথা আর চাপিয়ে রাখতে না পেরে বলে ওঠে। ভাই আমি আপনাকে দেখেছি, এটা হতে পারে না। সানি আর নীলা হয়তো দেখেছে আপনাকে। হা হা। রাকেশ শোন, আমি সানি আর নীলার চোখে খুব কমই দেখা দিয়েছি, কিন্তু তোর চোখের সামনে অনেকবার এসেছি। কিন্তু ভাই কোথায়, কখন কখন দেখা দিয়েছেন এটা বলেন। রাকেশ, আমি তোদের একদিনই বলেছিলাম আমার সাথে কাজ করলে আমার চেহারা কখনো দেখতে পারবি না। রাকেশ চুপ হয়ে যায়, কারণ এখন নিলয়কে কিছু জবাব দেওয়ার মতো বাণী তার কাছে নেই। রাকেশদের সাথে যখন থেকে পরিচয় নিলয়ের, সেই দিনই নিলয় সবাইকে সাবধান করে বলে দিয়েছিল তার চেহারা কেউ দেখতে পারবে না। কোনোদিন যদি নিলয়ের ব্যাপারে কেউ কথা বলে, তাহলে তাকে টিম থেকে বের করে দেওয়া হবে। রাকেশের সেই আগের কথা মনে পড়ে যায়। এবার সে নিলয়কে বলে। ভাই পরিশেষে একটা কথা আমাকে বলেন, যে আপনি আমার সামনে কোথায় এসেছেন। হা হা। তোর খুব জানার ইচ্ছে তাই তো? ভাই খুব জানার শখ। তুই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি নিয়ে পড়াশোনা করছিস, তাই না? আমি শুধু না, সানি আর নীলাও। আমি ওই দুজনের কথা বলছি না, তোর কথা জিজ্ঞেস করছি, এবার উত্তর দে। ভাই আমি ওই ভার্সিটিতেই পড়াশোনা করি। এখন এটা জিজ্ঞেস করার মানে কি? জিজ্ঞেস করার একটাই মানে, সেটা হলো তুই আমাকে প্রতিদিন ক্যাম্পাসে দেখিস আর আমিও তোকে দেখি। ভাই এটা আপনি কি বলছেন? আমি আপনাকে দেখি আর আপনিও আমাকে দেখেন, কিভাবে সম্ভব? এটাই তো মিস্টার 440-এর রহস্য। নিলয় আর কিছু না বলে কলটা কেটে দেয়। সে মোবাইল থেকে সিমটা বের করে আরেকটা সিম লাগায়। এতক্ষণ যে কথাগুলো বলেছে তা হয়তোবা কেউ শুনে ফেলতে পারে। এই ব্যাপারে নিলয় খুবই সতর্ক থাকতে পছন্দ করে। দুজনেই গুরুত্বপূর্ণ কথোপকথন যদি অন্য কোনো তৃতীয় ব্যক্তি শুনে ফেলে, তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। নিলয় ল্যাপটপটা বন্ধ করে চিত হয়ে বিছানায় শুয়ে পড়ে। সে উপরের দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই রুমে অনেক গরম, সিলিং ফ্যানটাও নষ্ট হয়ে গেছে, কিন্তু ঠিক করে না নিলয়। রুমের অবস্থাটা খুবই শোচনীয়। চাইলে নিলয় গুলশান বনানীতে বাড়ি বানাতে পারে, কিন্তু সে এটা করে না, কারণ সে যদি এটা করে তাহলে সকলের চোখে ধরা পড়ে যাবে। নিলয়ের মতো এমন একটা ছেলে কিভাবে এত ভালো একটা জায়গায় এমন বাড়ি তৈরি করেছে, এটা নিয়ে মিডিয়া তোলপাড় শুরু করে দিবে। শহরের লোকজন তো আবার সাথে আছে। এখন এটা আধুনিক যুগ,
কারোর একটা খুঁত ধরতে পারলেই সেটা পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব মিডিয়ার লোকেদের কাজ। নিলয় চিন্তা করতে থাকে আজকের রাতের মিশনের সম্পর্কে। সবকিছু তার প্ল্যান মতো হলেই হলো। কোনো গার্ড থাকলেও কিছু করতে পারবে না, কারণ নিলয় গতকাল পুরো ব্যাংকটা ঘুরোঘুরি করেছে। সবকিছু তার মস্তিষ্কে সাজিয়ে রেখেছে কিভাবে কি করতে হবে। আজকে রাতে অনেক বড় ধরনের কাজ করতে হবে, সাথে তো মাইন্ড গেম আছেই। এর জন্য প্রয়োজন পরিমাণ মতো বিশ্রাম। তাই নিলয় বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম কি আর আসে? এত চিন্তা মাথার ভিড়ে থাকলে কিভাবে ঘুম আসবে? নিলয় শোয়া থেকে উঠে দাঁড়ায়। টেবিলের উপর পানি ভর্তি এক বোতল পানি রাখা আছে। সে যে পানি পান করে, এখন শরীরে মোটামুটি একটা ভালো লাগা কাজ করে। ঘুমকে না চাইতেও চোখে আসতেই হবে। নিলয় আবার যে বিছানায় শুয়ে পড়ে, চোখে ঘুম আসার প্রস্তুতি। বিকাল 4টা। আরিয়া শ্রাবণীদের বাসা থেকে বের হয়েছে। এখানকার জায়গাগুলো আরিয়ার বেশ পছন্দ হয়েছে, কিন্তু এখানকার মানুষজনগুলো বেশি একটা ভালো না। অন্যের ভালো কেউ চায় না। বাস্তবতাটাই এমন হয়ে দাঁড়িয়েছে। আরিয়া আজকের সকালের ঘটনাটা চিন্তা করে। কি অল্প বয়সী একটা মেয়ে কত বড় ধরনের কাজে পা দিয়েছে। শ্রাবণীদের থেকে বৃষ্টিদের বাসা অতটা দূরে না, হেঁটে গেলে 8-9 মিনিটের রাস্তা। আরিয়ার কেন যেন মনে হচ্ছে যে আবারও বৃষ্টিকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, কারণ দূর থেকে একটা মেয়ের জোরে চিৎকার দেওয়ার আওয়াজ শোনা গিয়েছিল। আরিয়ার চিন্তা হচ্ছে খুব। সকালের ঘটনাটার জন্য না জানি বৃষ্টির উপর তার কেমন অত্যাচার করছে। আরিয়ার চিন্তা বেড়ে চলেছে। চিন্তাটা একটু কমানোর প্রয়োজন। তাই সে নিজের পকেট থেকে সিগারেট বের করে। পকেটে আর একটা মাত্র সিগারেট বিদ্যমান আছে। আরিয়া সেটাই ঠোঁটে লাগায় আর আগুন লাগিয়ে লম্বা করে টানতে থাকে। কিছু মানুষ আছে, যখন তাদের চিন্তা বেড়ে যায় তখন তারা সিগারেট টানে। সেই সকল ব্যক্তির একটাই বাণী, সিগারেট খাও, চিন্তা কমাও। চিন্তার সময় যে তাড়াতাড়ি করে সিগারেট শেষ হয়ে যায় এটা জানে আরিয়া, কিন্তু আজকে অন্য দিনের চেয়ে আগে শেষ হয়ে গেছে। আরিয়া বৃষ্টির বাসার সামনে চলে এসেছে। আশেপাশে আরও বাড়িঘর আছে, কিন্তু বৃষ্টিতে চেয়ে ঠান্ডা আর নীরব পরিবেশের বাসা আর নেই। আরিয়া ভেতরে প্রবেশ করে। বাড়ির বারান্দায় কেউ একটা শুয়ে আছে, আর তার মাথায় পানি ঢালছে ছোট্ট একটা বাচ্চা। বয়সটা তার 8 কি 9 বছর হবে। মহিলাটা যে অসুস্থ এটা দূর থেকেই বোঝা যায়। আরিয়া ছেলেটার পিছনে দাঁড়িয়ে বলে, এই ছেলে একটু এদিকে এসো। যে ছেলেটা মহিলার মাথায় পানি ঢালছিল সে আরিয়ার ডাক শুনে পিছনে ফিরে তাকায়। সে এসে আরিয়ার সামনে দাঁড়িয়ে বলে, এই ছেলে করেন কেন? আমার সুন্দর একটা নাম আছে, সিফাত। আরিয়া মুচকি হাসে সিফাত নামের ছেলেটার কথা শুনে। এখনকার যুগের ছেলেমেয়েরা এমনই হয়, নাম না ধরে ডাকলে রেগে যায়। তার এটা বুঝে না অচেনা কোনো ব্যক্তি তার নাম কিভাবে জানবে। আরিয়া সিফাতের কথায় কিছু মনে করে না। সে শান্ত গলায় সিফাতকে বলে, আমি তো জানতাম না তোমার নাম সিফাত, তাই এই নামে ডাকিনি। সমস্যা নাই। তা কারে খুঁজতেছেন? তুমি কে এটা আমাকে বলো। আমার বাড়িতে আইয়া আমার এখন আমি কে? তার মানে তুমি বৃষ্টির ছোট ভাই? হ, আমি বৃষ্টি আপার ছোট ভাই। তা আপনি কেডা? বৃষ্টি আপার কাছে আইছেন? তার আগে বলো, তুমি ওইটা কার মাথায় পানি ঢালতেছ? ওইটা আমার মা। ওনার মাথায় পানি দিচ্ছ কেন? মার অনেক জ্বর, তাই পানি দিতেছি। তুমি দিচ্ছ কেন? তোমার বোন বৃষ্টি কোথায় গেছে? আমারে আইয়া কয়েকটা ছেলে তুইলা নিয়ে গেছে। আরিয়া যা ভাবছিল তাই হয়েছে। বৃষ্টিকে জিহাদটা তুলে নিয়ে গেছে। আরিয়া সিফাতকে জিজ্ঞাসা করে, কয়টা ছেলে এসে নিয়ে গেছে? 2টা গুন্ডারা আইছে আর 3টা ছেলে আইয়া আপারে জোর করে নিয়ে গেছে। ছেলেগুলোকে তুমি চেনো? হ, চিনি। হেগো আবার কেডায় না চিনে? তুমি চেনো তাহলে তাদের? তা বলো তো ছেলেগুলোকে। আমি খালি একটা নাম জানি, জেহাদ। আর হেগো চিনি, তবে নাম জানি না। তোমার বোনকে নিয়ে যাওয়ার সময় তুমি তাদের বাধা দাওনি? বাধা দিয়েছিলাম, কিন্তু তারা আমাদের লাথি মায়েরা ফাইলা দিয়েছে, সাথে অনেক খারাপ গালিও দিয়েছে। আরিয়া রেগে যায় কথাটা শুনে, সাথে হাতের মুষ্টিবদ্ধ করে ফেলে। জিয়াদকে যতক্ষণ পর্যন্ত না শাস্তি দিবে ততক্ষণ পর্যন্ত আরিয়া শান্তি পাবে না। জিয়াদকে সে এখন কোথায় খুঁজবে? কোথায় নিয়ে গেছে বৃষ্টিকে? না জানি কি করছে বৃষ্টির সাথে। সিফাতকে জিজ্ঞাসা করলে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ। আরিয়া সিফাতকে জিজ্ঞাসা করে, আচ্ছা সিফাত, তোমার বোনকে জিহাদরা কোথায় নিয়ে যেতে পারে এটা কি তুমি জানো? আমি তো কইতে পারুম না। জিহাদ ভাই ওর আড্ডা দেওয়ার জায়গায় আমি জানি। কোথায় সেটা আমাকে বলো। জিহাদ ভাইয়ের কাছের ফ্যাক্টরিতে মনে হয় আফারে নিয়ে গেছে। এটার মধ্যেই সারাদিন আড্ডা দেয় তারা।
সিফাতের কথার জন্য আরিয়া নিজের হাতের ঘড়ির দিকে তাকায়। এখন রওনা দিলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে জিহাদের ফ্যাক্টরিতে যেতে। আরিয়ার সময় নষ্ট না করে রওনা দেয় বৃষ্টিকে উদ্ধার করার জন্য। বৃষ্টি জোরে জোরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসছে না। আসবে বাইপা কেমন করে, কারণ বৃষ্টি একটা বন্ধ রুমে আটকে আছে। ভিতর থেকে শব্দ বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই। অন্ধকার একটা রুম, ফ্লোরের উপর বসে আছে বৃষ্টি। কোনো মানুষের আনাগোনা নেই। বিকেলবেলা জিহাদরা বৃষ্টিকে তুলে এনে এই রুমটাই ফেলে দিয়ে চলে গেছে। তখন থেকে অন্ধকার রুমে বসে আছে বৃষ্টি আর জোরে জোরে চিৎকার করে কান্না করছে। হঠাৎ রুমের দরজাটা খোলার শব্দ শুনে বৃষ্টির বুক স্যাদ করে ওঠে। হয়তো জিহাদ আত্মার দল বলে এসেছে, এখনই ঝাঁপিয়ে পড়বে বৃষ্টির নরম দেহের উপর। বৃষ্টি যেয়ে রুমের এক কোণায় চুপ করে বসে। ভীষণ ভয় আর অস্থিরতা গ্রাস করেছে তাকে। আচমকাই অন্ধকার রুমটাই আলো জ্বলে ওঠে। অন্ধকারে অনেকক্ষণ থাকার পর হঠাৎ চোখে আলো আসলে তা সহ্য করার মতো না। তাই বৃষ্টি হাত দিয়ে চোখে যাতে আলো আসতে না পারে সেই প্রচেষ্টা করছে। রুমে প্রবেশ করেছে জিহাদ, মারুফ, আরিফ, ইউসুফ। আরিফ যে রুমের দরজাটা আটকে দেয়। জিহাদ হেঁটে আসে বৃষ্টির দিকে। সে বৃষ্টির চোখে মুখের উপর হাতটা সরিয়ে নেয়। মেয়েটা কান্না করছে। এটা দেখে জিহাদ হাসতে হাসতে বলে, তুই তো একটা পতিতা, তাহলে তুই এমন করে কান্না করছিস কেন? জিহাদের মুখে এমন কথা শুনে বৃষ্টির কান্না বন্ধ হয়ে যায়। সত্যি কথাই বলেছে জিহাদ, বৃষ্টি একটা পতিতা। পতিতাদের তো কান্না করতে নেই, কারণ তাদের কান্না থামানোর জন্য কেউ পাশে থাকে না। তারা সব দুঃখ প্রকাশ করতে পারে না, নিজের মনের ভিতর চেপে রাখে। আর বাইরের পুরুষ খুশি করার জন্য মিথ্যা হাসি হাসতে হয়। হাসির আড়ালে লুকিয়ে রাখা কষ্ট কেউ কখনো অনুভব করতে পারে না। জীবনটা খুব অল্প সময়ের জন্য হলো, এর মধ্যে অনেক কিছুই ঘটে যায়। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় হয়। তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা, বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। থাকলেও ততটা প্রশ্রয় দেয় না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরে রয়ে যায়। আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। বৃষ্টি পরিবারের অবস্থা বেশি একটা ভালো না, বলতে গেলে একেবারেই ভালো না। বাবা মারা গেছে অনেক বছর আগে। মায়ের শরীরটা ভালো না। অনেবাসী কাজ করতে করতে জীবনের সব কিছুই হারিয়েছে। পরিবার চালানোর জন্য বৃষ্টি এই পথে নেমেছে, কিন্তু এই পথে এসেও তার শান্তি নেই। জিয়াদের বলা কথা প্রতিদিন শুনতে হয় বৃষ্টিকে। সমাজের চোখে সে একটা পতিতা, নষ্টা নারী হিসেবে ভূষিত হয়েছে। কিন্তু সমাজের লোকই এটা চিন্তা করে না কেন বৃষ্টি এই পথে নেমেছে। এবার বৃষ্টি জিহাদের কথার জবাবে বলে, সত্যিই কি আমি পতিতা, নাকি আপনাদের মতো লোকের জন্য এই নামে ভূষিত হয়েছি? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় জিহাদ। সে বোঝার চেষ্টা করছে বৃষ্টি কি বলছে। বৃষ্টি যে একটা পেশাধারী পতিতা, এটা তার এলাকার ছোট থেকে বড় সবাই জানে। তার এই নামের পিছনে আবার কি কারণ থাকতে পারে বুঝতে পারছে না জিহাদ। তাই সে জিজ্ঞেস করে, কি বলছিস তুই? আমাদের মতো লোকেদের কারণে তোর এই নাম হয়েছে, এটা কি তুই সত্যি, নাকি তোর নিজের কারণেই এই নামের পরিচয় হয়েছিস তুই? আমি তো চাইনি এই জঘন্য কাজ করে পরিবার চালাতে, কিন্তু আপনাদের মতো লোকের কারণেই আমাকে এই কাজ করে পরিবার চালাতে হয়। বুঝে শুনে কথা বল, নয়তো এমন দেব যে 1 মাস পর্যন্ত বিছানা থেকে উঠে দাঁড়াতে পারবি না। আপনি তো শুধু এটাই পারেন, আর কিছু তো পারেন না। রেগে যায় জিহাদ তার সম্পর্কে এমন একটা কথা শুনে। কে আবার রাগ করবে না? সবারই একটা মান সম্মান আছে, যেটা কম হোক বা বেশি। জিহাদ নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে বৃষ্টির চুলের মুঠিতে ধরে দাঁড় করায়। বৃষ্টি ব্যথা পেয়ে যায়। জিহাদের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। সে যে জিহাদের সাথে পেরে উঠবে না এটা বুঝে গেছে বৃষ্টি, কারণ জিহাদের বডি ফিটনেস খুবই জটিল। বৃষ্টি ব্যর্থ হয়ে আশা ছেড়ে দেয়। রুমটা বেশি একটা বড় না, আবার খুব একটা ছোট না। এই রুমে আগে ভাঙ্গা কাচের বোতল রাখা হতো, এখন রুমটা ফাঁকাই থাকে। দেওয়ালে 60 ওয়াটের বাল্ব চলছে। কোনো ফ্যানের ব্যবস্থা নেই এই রুমে, তাই গরমটা একটু বেশি লাগে। আবার দরজাটা লাগানো, ভিতরের আওয়াজ বাইরে শোনা যায় না। জিহাদ মারুফকে হাত দিয়ে ইশারা করে বলে চেয়ারটা এদিকে এগিয়ে দেওয়ার জন্য। মারুফ একটা চেয়ার এগিয়ে দেয় জিহাদের দিকে। জিহাদ সেটাতে বসতে বসতে শুরু করে, কি বলছিলি যেন, আবার বল। আমার চুল থেকে হাতটা সরান, আমি ব্যথা পাচ্ছি। শালি, ব্যথা পাইছিস এই সামান্য চুল ধরেছি বলে? কিছুক্ষণ পর আমরা সবাই মিলে তোকে করব, তখন ব্যথা পাবি না? কি করবেন আমার সাথে? কেন জানিস না? আগে যা করতাম তাই করব, চিন্তা নেই, আজ তোর মনটা ভরিয়ে দেব।
আমাকে যেতে দিন, আমি আজকে পারবো না। এটা আমার রাস্তা না, এখানে আসা যায় কিন্তু আমার অনুমতি ছাড়া বের হওয়া যায় না। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার মা বাসায় অসুস্থ হয়ে পড়ে আছে, ওষুধ কিনে আনতে হবে। ওষুধ কিনতে হবে? টাকা পাবি কোথায়? আজকে সারা রাত আমাদের সাথে কাটিয়ে যা, তোর মায়ের ওষুধ কেনার টাকা এমনিতে হয়ে যাবে। কথাটা বলে জিহাদ বৃষ্টির শরীর থেকে ওড়নাটা নিয়ে নেয়। বাকি ছেলেগুলো হাসতে থাকে। বৃষ্টি নিজের দুহাত দিয়ে তার বুক ঢেকে নেয়। এটা দেখে মারুফ বলে ওঠে, কিরে শালি, বুক ঢাকলি কেন? তোর শরীরে তো এমনিতেই পর পুরুষের গন্ধ মিশে আছে। মারুফ তো সত্যি বলেছে, তোর শরীরে পুরো পুরুষের গন্ধ। প্রতিদিন তোর সাথে কত লোক নতুন করে পরিচয় হয়, তাও তুই লজ্জা পাচ্ছিস? আমরা তো তোর পুরনো কাস্টমার। ভাই, শালি সব লজ্জা শরম আজ ভেঙে দেব, যাতে কখনো আর আমাদের সামনে লজ্জা না পায়। দাঁড়া মারুফ, আগে একটু মজা মস্তি হবে, তারপর সব কিছু। যা, তুই গিয়ে মদের বোতলগুলো নিয়ে আয়। আর আরিফ, তুই গিয়ে বক্স ছেড়ে দে। জিহাদের কথা শুনে আরিফ যে বক্সে হিন্দি একটা ডিজে গান বাজায়। মারুফ দরজাটা খুলে বাইরে যায়। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট জ্বালায়। সে এটা টানতে টানতে মদ যেই রুমে রাখা সেই রুমের দিকে এগিয়ে যায়। হঠাৎ মারুফ কি একটার যেন ছায়া দেখতে পায়। মনের ভুল ভেবে সে সিগারেটে টান দিয়ে আবারও হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর মারুফ দ্বিতীয়বার আবার ছায়াটাকে দেখতে পায়। ছায়াটা যে কোনো মানুষের, এটা বুঝতে তার কোনো সমস্যা হয়নি। মারুফ ভাবতে থাকে ছায়াটি কোনো মানুষের হবে নাকি কোনো খারাপ আত্মার। দ্বিধায় পড়ে যায় সে। ছোট থেকে শুনে এসেছে আত্মা বলতে কিচ্ছু নেই, থাকলেও তাদের ছায়া থাকে না। তাহলে এটা মানুষের শরীরের ছায়া, এখানে কি থাকতে পারে? কারো থাকার তো এখানে কোনো কথা ছিল না। তাহলে ছায়াটা ধরে মারুফ এগিয়ে যায়। আগন্তুকটা মেশিন ঘরের দিকে যাচ্ছে। মারুফ সিগারেটটা আঙ্গুলের ফাঁকে নিয়ে একটু জোরেই বলে ওঠে, এই কে? ওখানে দাঁড়া, দাঁড়া বলছি। আগন্তুকটা দাঁড়ায় না, হনহনিয়ে মেশিন ঘরের দিকে যেতে থাকে। মারুফ এটা দেখে রেগে যায়। এই সেক্টরে তেমন কারোর আসা যাওয়া নেই, বাইরেকার দাঁড়ানো আছে। তাহলে কে ভিতরে প্রবেশ করতে পারে? মনের ভিতর এক বুক সাহস নিয়ে মারুফ মেশিন ঘরের ভিতরে যেয়ে দাঁড়ায়। সামনে দিয়ে চলে যাওয়া আগন্তুকটা একসময় যেয়ে দাঁড়িয়ে যায়। মারুফ সিগারেটের বাকি অংশটা মাটিতে ফেলে একটু সামনের দিকে আগন্তুকের কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করে, কে রে তুই? এখানে আসলি কিভাবে? আগন্তুক কিছু বলে না। তার হাত দিয়ে মারুফের হাতটা ধরে সামনে এনে একটা মোচড় দেয়। মারুফ ব্যথায় কুকিয়ে ওঠে, কিন্তু কেউ মারুফের চিৎকার শুনতে পারবে না। এইখানে তারা দুজন ছাড়া অন্য কোনো তৃতীয় ব্যক্তি নেই। যারা আছে তারা অন্য রুমে। মেশিন ঘরের ভিতরের আওয়াজ বাইরে পর্যন্ত যায় না। মারুফ বড় বড় চোখ করে আগন্তুকের দিকে তাকায়। ভয় পেয়ে গেছে মারুফ আগন্তুকের হাতে পিস্তল দেখে। মারুফ নিচে পড়ে যায়। এক হাত অচল, তাও আবার ডান হাতটা। কি করবে সে নিজেও বুঝতে পারছে না। ভয়ঙ্কর মৃত্যুর সামনে সে যে পড়ে গেছে এটা বুঝতে সমস্যা হয়নি মারুফের। মারুফ কান্না কান্না ভাব করে উত্তেজিত কণ্ঠে বলে, ভাই, আপনি কে? আমার পরিচয় না জানাই ভালো, কেননা আমি খুব ভয়ঙ্কর প্রকৃতির মানুষ। আমাকে এইভাবে মারলেন কেন? ব্যবহার খারাপ করার কারণ নেই। আমি আপনার সাথে ভীষণ খারাপ ব্যবহার করেছি। সেটা তো তুই ভালো করে জানিস। ভাই, আপনার সাথে আমার কি শত্রুতা যার কারণে এমন করেছেন? মানুষ তার স্বার্থ সিদ্ধির জন্য শক্তিশালী ব্যক্তির পেছনে ছোটে এবং তাকে সন্তুষ্ট করতে চায়। এই সুযোগে প্রভাবশালীরাই আরও বেশি সুবিধা ভোগ করে। আমার এটা পছন্দ না। তুই এটা করিস, তাই তোকে শাস্তি পেতে হবে। কথাটা বলে আগন্তুক তার হাতে থাকা পিস্তলটা রিলোড দিয়ে আঙ্গুলটা ট্রিগারের উপর রাখে। মারুফ নিচে পড়ে থাকা অবস্থায় হাত দিয়ে আগন্তুককে বাধা দেওয়ার চেষ্টা করে। আগন্তুককে দেখা যাচ্ছে মানুষ মৃত্যুকে কতটা ভয় পায়। আজকে যদি মৃত্যুর সামনে থেকে মারুফ বেঁচে যায় তাহলে সে আর কখনো নির্ভয়ে চলতে পারবে না। সবসময় নিজের মনের ভিতর একটা ভয় কাজ করবে। কিন্তু আগন্তুক তো আজকে মারুফকে ছেড়ে দিবে না। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করিস না, কেননা আমি কখনো তোর বাধার তোয়াক্কা করব না। ভাই, আপনি আমাকে মাফ করে দেন। আমি আজকে রাতে শহর ছেড়ে চলে যাব। ছেড়ে দিব? এটা তুই ভাবলি কি করে? আমি যে ডিসিশন একবার নিয়ে নিই তা করেই ছাড়ি। ভাই, আজকে আপনার সেই ডিসিশনটা ভেঙে আমাকে ছেড়ে দিন। তুই পালিয়ে যা, তাহলে আমার হাত থেকে বাঁচতে পারবি। মারুফ একটু ঢোক গিলে নিচে থেকে উঠে দাঁড়ায়। সে আগন্তুকের দিকে না তাকিয়েই বাঁচার জন্য মেশিন ঘর থেকে দৌড়ে বেরিয়ে পড়ে।
মারুফের কাণ্ড দেখে আগন্তুক হাসে। ছেলেটা মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে, এটা তার জন্য কঠিন আনন্দের বহিঃপ্রকাশ। আগন্তুক তার হাতে থাকা পিস্তলটা নাড়াচাড়া করতে করতে মারুফের পিছনে যেতে থাকে। অনেকক্ষণ হয়ে গেছে। মারুফের জন্য জিহাদ আরেক ইউসুফ অপেক্ষা করছে, কিন্তু মারুফ এখনো আসছে না। জিহাদ খুব বিরক্ত বোধ করছে। একটা ছেলেকে 4 বোতল মদ আনার জন্য পাঠানো হয়েছে, কিন্তু সে এখনো মদ নিয়ে এসে হাজির হয়নি। ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে জিহাদের। অনেকে বলে থাকে ছেলেদের নাকি ধৈর্য নেই, মেয়েদের তুলনায় ছেলেদের ধৈর্য নাকি খুবই কম। বসে থেকে উঠে দাঁড়ায় জিহাদ। মদের নেশায় পড়ে গেছে সে, কিন্তু মদ এখনো সামনে আসছে না। জিহাদ ইউসুফকে উদ্দেশ্য করে বলে, ইউসুফ, যে দেখে এত মালটা এখনো আসছে না কেন? জিহাদের রাগী চোখের দৃষ্টি আর ভয়ঙ্কর হুঙ্কার দেখে বৃষ্টি ভয়ে কাঁপছে। সে কখনো জিহাদকে এমন রাখতে দেখেনি। অনেকদিন যাবৎ বৃষ্টি জিহাদকে চিনে, কিন্তু কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়নি তাকে। মদ না পেলে কি মানুষ হিংস্র পশুর মতো আচরণ করে? হয়তো বা করে। বৃষ্টির এই সম্পর্কে কোনো ধারণা নেই। বৃষ্টি এখন একটাই প্রচেষ্টা, এখান থেকে পালাতে পারলেই হলো। কিন্তু কিভাবে পালাবে সেটাই বুঝতে পারছে না। বৃষ্টি যখন এগুলো চিন্তা করছিল, তখনই জিহাদ এসে তার সামনে দাঁড়ায়। বৃষ্টি কষ্ট করে নিজের গলাটা হালকা ভিজিয়ে নেয়। কিরে, ভয় পেয়েছিস নাকি? ভয় পাবো না কেন? আপনারা তো মানুষ না। মানুষ না তাহলে কি? আপনারা এক একটা মানুষ নামধারী হিংস্র পশু। কি বললি তুই? সাহস থাকলে আর একবার বল দেখি। আপনারা শুধু পারেন আমাদের মতো দুর্বল লোকের ওপর নির্যাতন চালাতে। যদি পারেন তাহলে সাহসী কাউকে মেরে দেখান। সাহসী কে আছে যে এমন সাহসী বীর পুরুষ যে আমার উপর কথা বলবে? এই শহরে কেউ নেই যে আমার সাথে বুক উঁচু করে কথা বলবে। জিহাদের কথা শুনে বৃষ্টি জোরে জোরে হাসতে থাকে। বৃষ্টির এমন হাসি দেখে জিহাদের মাথায় রক্ত উঠে যায়। সে যেয়ে বৃষ্টির চুলের মুঠিতে চেপে ধরে। বৃষ্টি নীরবে সহ্য করে নেয়, কিছু বলে না। এই, তুই হাসছিস কেন? হাসবো না কেন? হাসি পাওয়ার মতো কোনো কথা বলেছি আমি? বলেছেনই তো। এই শহরে আপনার ওপর কথা বলার মতো কেউ নেই, কিন্তু সকালে ছেলেটাকে কিছু বলতে পারেননি কেন? এই ছেলেটাকে কালকে সকালের আগে মেরে দেবো, নয়তো আমার নাম জিয়াদ না। আগে মারেন, তারপর কথা বলতে আসবেন। ইউসুফ আর মারুফ মদের বোতল নিয়ে আসুক। তোকে আজকে যে কি করব তুই নিজেও ভাবতেও পারবি না। আমি নিজের উপর বিশ্বাস রাখি, আপনারা আমার কিছুই করতে পারবেন না। শালি, তোকে তো আজকে। একটু জোরে দরজা খোলার আওয়াজ শুনে জিহাদ বৃষ্টির সাথে কথা বলা থামিয়ে পিছনে ফিরে তাকায়। মারুফ এসেছে আর তার পিছনে ইউসুফ দাঁড়িয়ে আছে। মারুফ চেয়ারের সাথে ভর দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে যাচ্ছে। জিহাদ ভালো করে লক্ষ্য করে দেখল যে মারুফের আশেপাশে কোনো মদের বোতল নেই। সে আবার ইউসুফের দিকে তাকায়, তার কাছেও নেই। ছেলে দুইটার থেকে কেউ মদ আনতে পারল না। জিহাদ একবার বৃষ্টির দিকে তাকিয়ে আবার মারুফের দিকে এগিয়ে যায়। মারুফের শার্টের কলার টান দিয়ে জিজ্ঞেস করে, মাল কোথায়? ভাই আনতে পারিনি। কি সমস্যা হয়েছে আর তুই এমনভাবে হাঁপাচ্ছিস কেন? ভাই চলেন এখান থেকে চলে যাই। চলে যাব মানে? কি বলছিস তুই? ভাই সে আমাকে মেরে দেবে, সাথে আপনাদের সবাইকে। তুই কি একাই মালগুলো খেয়ে এখানে এসেছিস আর এমন বাজে বকছিস? আমি বাজে বকছি না, আর না তো মাল খেয়েছি। তাহলে এগুলো কি বলছিস? কে মারবে তোকে, সাথে আমাদেরকেও? ভাই একটা ছেলে। হঠাৎ ইউসুফ নিচে পড়ে যায়। সবাই তাকায় ইউসুফের দিকে। কেউ পিছন থেকে ইউসুফকে লাথি মেরেছে, যার কারণে ইউসুফ নিচে পড়ে গেছে। জিহাদ দরজার দিকে তাকিয়ে কালো কালারের লম্বা একটা গেঞ্জি পরিহিতা আগন্তুক, মুখটা বোঝা যাচ্ছে না লম্বা টুপির জন্য। আগন্তুকটা প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে। জিহাদের পাশে দাঁড়িয়ে থাকা মারুফ ভয় পেয়ে গেছে আগন্তুককে দেখে। এটাই সেই আগন্তুক যে মারুফের হাত মুছড়ে দিয়েছিল। ইউসুফ নিচে থেকে উঠে দাঁড়ায়, পিছনে তাকিয়ে আগন্তুকটাকে দেখে হাত দিয়ে আগন্তুককে মারতে যায়। আগন্তুক নিজ জায়গা থেকে একটু সরে না। ইউসুফের টাইমিং মিস হয়ে যায়। ইউসুফ আবারও মারার জন্য এগিয়ে আসে। এবার আগন্তুক তার পকেট থেকে বাম হাতটা বের করে ইউসুফের গলা টিপে ধরে। ইউসুফের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে আগন্তুকের সাথে জোরাজোরি করে পেরে উঠছে না। ইউসুফের চেহারা লাল বর্ণ ধারণ করেছে। আরিফ এগিয়ে গিয়ে ইউসুফকে বাঁচানোর চেষ্টা করে। আগন্তুক ইউসুফের গলা থেকে হাতটা সরিয়ে দৌড়ে আসা আরিফের বুকে সজোরে একটা লাথি মারে। আরিফ উল্টো পড়ে যায়। জিহাদ চুপচাপ দাঁড়িয়ে আছে, সে কিছু বলছে না।
দেখতে থাকে আগন্তুক কি করতে পারে। আগন্তুক যে বৃষ্টির সামনে দাঁড়িয়ে বৃষ্টির দিকে ডান হাতটা বাড়িয়ে দেয়। বৃষ্টি বোকার মতো করে আগন্তুকের হাতটা ধরে বসা থেকে উঠে দাঁড়ায়, এগিয়ে যায়। জিহাদ এটা দেখে চুপ করে থাকতে পারে না, মারুফকে উদ্দেশ্য করে বলে, মারুফ, যে দরজাটা লাগিয়ে দিয়ে আয় আর চাবিটা এই ছোট্ট জানলা দিয়ে ফেলে দিবি। ভাই, ছেলেটার কাছে পিস্তল আছে, রিস্ক নেওয়ার দরকার নেই। ভয় পাচ্ছিস তুই? যা, আমি আছি তো, তুই দরজাটা লাগিয়ে দিয়ে আয়। মারুফ এবার দরজার দিকে তাকায়, আবার আগন্তুকের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে গুটি গুটি পায়ে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। সে হাত দিয়ে দরজার তালা লাগিয়ে জিহাদের কথা মতো চাবিটা ছোট্ট জানাল দিয়ে ফেলে দেয়। তারপর এসে জিহাদের পাশে দাঁড়িয়ে যায়। জিহাদ মুচকি এসে আগন্তুককে উদ্দেশ্য করে বলে ওঠে, তুই যদি নিজের ভালো চাস তাহলে বৃষ্টির হাতটা ছেড়ে দে। আজকে রাতটা আমাদের, কালকে তুই নিয়ে যাস। আগন্তুক পিছনে ফিরে তাকায়। সে বৃষ্টির বাম হাতটা এখনো চেপে ধরে আছে। কি হলো রে, ভয় পেয়ে গেলি নাকি? ভয়? তা আবার তোর মতো ছিচকে মাছিকে? এই কে তুই? তোর কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। সব মাস্তানের বড় মাস্তান আমি। বড় মাস্তান তাই নাকি? শহরে তুই মনে হয় নতুন, তাই হয়তো আমার ব্যাপারে জানিস না। প্রতিদিন সকালের খবরের কাগজে প্রথমে হেডলাইনে আমার সম্পর্কে লেখা হয়, তুই পড়ে তারপরেও আমার সাথে ঝামেলা করতে আসছিস। তাহলে তো তুই খুব বড় মাস্তান দেখছে। অন্য কোনো শহরে যাওয়ার আগে সেই শহরের সম্পর্কে আবহাওয়া জানতে হয়, কিন্তু এই ঢাকা শহরে আসার আগে আমার সম্পর্কে জানতে হয়, তারপর আসতে হয়। এই ডায়লগটা তোর হবে না, এটা তোর বড় ভাই ডিকের মুখে শুনলে ভালো মানাবে। আব্বে শালা, ভাইয়ার শহর মানে আমার শহর, বুঝতে পেরেছিস তুই? এখন তুই ভালোভাবেই বৃষ্টির হাতটা ছেড়ে দিয়ে চলে যা, নয়তো তোর কি হবে তুই নিজেও চিন্তা করে ভয় পেয়ে যাবি। আগন্তুকটি বৃষ্টির হাতটা ছেড়ে দেয়। বৃষ্টি আগন্তুকের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। আগন্তুক মুচকি হেসে বলে, আগন্তুক বৃষ্টির হাতটা ছেড়ে দিয়ে নিচে পড়ে থাকা চেয়ারের লাথি দিয়ে চেয়ারটা সোজা করে। সবাই চেয়ে আছে আগন্তুকের দিকে। সে কি করতে চায়? আগন্তুক চেয়ারে নিজের শরীরের সমস্ত ভর দিয়ে বসে পড়ে। পায়ের উপর পা তুলে আরাম করে বসা ব্যাপারটা আগন্তুকের সাথে মিলে যাচ্ছে। যেমন তার স্টাইল তেমন তার অ্যাটিটিউড। আরিফ মারার জন্য এগিয়ে আসবে, তখনই জিহাদ হাত দিয়ে ইশারা করে না মারার জন্য। এটা জিহাদের আড্ডা, এখানে তার রাজত্ব চলে। হঠাৎ কোথা থেকে উড়ে আসা নতুন লোক ঝামেলা করবে, এটা কিভাবে সম্ভব? জিহাদও একটা চেয়ার টেনে বসে পড়ে, একেবারে আগন্তুকের সামনাসামনি। এটা আমার আড্ডাখানা, এখানে তোর হিরোগিরি চলবে না। আমি ব্ল্যাকম্যান, তোর আড্ডাখানায় এসে তোকে মেরে আমার কাজ আমি সম্পাদিত করব। ডায়লগ মারছিস নাকি? নব্বে, এটা আমার ডায়লগ না, এটা আমার পাওয়ার। আমার আড্ডায় শুধু আমারই পাওয়ার চলে, অন্য কারো না, বুঝতে পেরেছিস তুই? ব্ল্যাকম্যান যেখানে পা রাখে সেই জায়গাটা তার নিচের হয়ে যায়। তোকে যে এতক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রেখেছি এটা তোর ভাগ্যের ব্যাপার। আমি ভাগ্য বিশ্বাস করি না, কারণ যে কোনো সময় ভাগ্য পরিবর্তন হয়ে যায়। চলে যা এখান থেকে যদি সুস্থ স্বাভাবিকভাবে মায়ের কোলে ফিরে যেতে চাস। আগন্তুক জিহাদের কথার তালে হাসতে থাকে। জিহাদও নিজের শঙ্কায় পড়ে গেছে, তার সামনে বসা নতুন আগন্তুকটা কি পাগল নাকি? এই হাসতেছে, আবার এই গম্ভীর প্রকৃতির হয়ে যাচ্ছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ভেবে নিয়েছে আজকের ছেলেটাকে কিছু একটা করে ফেলবে। তাই সে সময় নষ্ট না করে ডান পাটা একটু উঁচু করে সামনাসামনি বসা আগন্তুকের বুকে লাথি মারে। আগন্তুকটা নিচে পড়ে যায়, তার মাথা থেকে লম্বা টুপিটা খুলে যায়। আগন্তুক তাড়াতাড়ি করে মাথায় টুপিটা লাগিয়ে নিচে থেকে উঠে দেয়। অনেক সময় পর মারুফের মুখ থেকে একটা বুলি বের হয়। কি রে শালা, তখন তো আমায় একা পেয়ে ডান হাতটা মুচড়ে দিয়েছিস, এখন ভাইয়ের সঙ্গে কিছুই করতে পারছিস না কেন? মারুফের কথাটা যে আগন্তুককে উদ্দেশ্য করে, এটা বুঝতে অসুবিধা হয়নি কারোরই। আগন্তুক মারুফের দিকে এগিয়ে আসে। মারুফ এখন আর ভয় পাচ্ছে না, কেননা তার সাথে জিয়াদ সহ দুজন আছে। এই সময় কেবল বোকারাই ভয় পাবে, চালাক চতুর লোক তো মৃত্যুর সামনে থেকে বেঁচে আসতে পারে। মারুফের সামনে এসে দাঁড়ায় আগন্তুক, হাতটা মারুফের কাঁধের উপর রেখে শার্টের কলারটা ঠিক করে বলতে থাকে, আমি দুর্বলদের মারি না, চান্স দিই। তখন তো আমি একা ছিলাম, তাই তুই আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিলি। আমি দুর্বল ছিলাম, তুই ছিলি সবল। তুই দুর্বল ছিলে, তাই তোকে ছেড়ে দিয়েছে। এখন তোর সাথে লোক আছে, তুই একটু হলেও সবল হয়েছিস, এখন তোকে আর চান্স দেওয়া যাবে না।
হা হা হা, তুই আমাকে কি চান্স দিবি? আমি তোকে চান্স দিচ্ছি। যা, চলে যা এখান থেকে। আমি কখন যাব না এটা একমাত্র আমিই ঠিক করি, অন্য কেউ না। এবার পিছন থেকে জিহাদের কণ্ঠ স্বর ভেসে আসে, যেটা আগন্তুককে উদ্দেশ্য করে বলে, তুই আটকাতে পড়ে গেছিস। চিড়িয়াখানায় সিংহকে তালাবদ্ধ করে রাখা হয়, সে শান্ত হয়ে থাকে, কিন্তু কেউ যদি তাকে অশান্ত করে তাহলে সিংহের একটা গর্জনে সবাই ভয় পেয়ে যায়। এবার তোরাই ভেবে দেখ, শান্ত সিংহকে অশান্ত করে নিজেদের মৃত্যু নিজেরা ডেকে আনবি কিনা। কথাটা শোনা মাত্রই মারুফ তার বাম হাতে আগন্তুককে ধাক্কা দিতে থাকে আর বলতে থাকে, সিংহকে অশান্ত করলে কি হবে রে? আর তুই এত ডায়লগ মারছিস কেন? বৃষ্টির শরীরে প্রথম কে হাত দিয়েছিস? মারুফ ধাক্কা দেওয়া বন্ধ করে দেয় আগন্তুকের কথাটা শোনার সাথে সাথেই, কেননা আগন্তুক কথাটা বলার সময় তার কণ্ঠটা কেমন যেন করে ফেলেছে, এমন কণ্ঠ যে মানুষের জন্য বিপদ ডেকে আনে। মারুফ নির্ভয়ে আগন্তুককে বলতে থাকে, আমি দিয়েছি। বৃষ্টির শরীরে প্রথম হাত আমি দিয়েছি, তাও আবার খুব খারাপ একটা জায়গায়। মারুফের মুখ থেকে কথাটা বের হওয়ার সাথে সাথেই একটা গুলি করার শব্দ হয়, সবাই হালকা কেঁপে ওঠে। কথা বলার মতে হঠাৎ এমন একটা শব্দ পরিবেশটা কেমন যেন করে ফেলেছে। মারুফ নিজের পেটের উপরে হাত রেখে কেমন যেন অচেতন ব্যথা অনুভব করছে সে। হাতটা চোখের সামনে নিয়ে আসলেই দেখতে পাই তার হাত দুটো লাল রক্তে লেপ্টে আছে। সে আগন্তুকের হাতের দিকে তাকায়। আগন্তুকের ডান হাতে 9mm এর কালো পিস্তলটা রয়েছে। মারুফ চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। এটা দেখে জিহাদ মারুফের দিকে এগিয়ে আসে। মারুফ কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, এই শালা মানদির পো আমাকে গুলি করে দিয়েছে। আবারও গুলি করার আওয়াজে কেঁপে ওঠে ছোট্ট কক্ষটা। এবার একটা না, দুইটা গুলির শব্দ, এমন শব্দ যেন সেই 1971-এর যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। জিহাদ মারুফকে ছেড়ে পিছনের দিকে তাকায়। আরিফ আর ইউসুফ নিচে পড়ে আছে, তাদের শরীর থেকে রক্ত বের হচ্ছে। এটা দেখে এবার সত্যি সত্যি জিহাদ ভয় পেয়ে গেছে। জিহাদের পাশ থেকে মারুফ কাঁপা কাঁপা গলায় বলে, জিহাদ ভাই, আপনি বাঘের খাঁচায় বন্দী হয়ে গেছেন, চাইলেও আর বাঁচতে পারবেন না। মারুফের শ্বাস আস্তে আস্তে বন্ধ হতে থাকে। জিহাদ বসা থেকে উঠে দাঁড়ায়। কোমরের কভার পয়েন্ট থেকে একটা পিস্তল বের করে আগন্তুককে উদ্দেশ্য করে গুলি করতে যাবে। এর আগে আগন্তুকটা জিহাদের ডান হাতে গুলি চালায়। জিহাদের হাত থেকে পিস্তলটা নিচে পড়ে যায়। নিচে পড়ে থাকা পিস্তলটা দৌড়ে এসে বৃষ্টি হাতে নেয়। আগন্তুক শব্দ করে হেসে চেয়ারে যেয়ে বসে। বৃষ্টিও তার ব্যতিক্রম করলো না, একটা চেয়ার টেনে বসে। জিহাদ অবাক হয়ে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। মেয়েটাকে এখন থেকে কেমন যেন অচেনা অচেনা লাগছে। জিহাদের এমন চাহনি দেখে বৃষ্টি মুচকি হেসে বলে, কিরে জিহাদ, আমায় দেখে অবাক হচ্ছিস মনে হয়? সত্যি তোকে দেখে মনে হচ্ছে না তুই আমার সাথে এক বিছানায় রাত কাটাচ্ছিস। এই সম্পর্কে তোর মুখ থেকে আর একটা কথা শুনলে আমার হাতের পিস্তলের সবগুলো বুলেট তোর মুখে ভরে দিব। সত্যি করে বল, তুই কে? কেন রে, আমায় চিনতে পারছিস না? আমি বৃষ্টি। কিন্তু এখানে তোকে দেখে কেউ বৃষ্টি বলে না। মানুষের বাইরের আচরণ দেখে মানুষ বিচার করতে নেই। যে এটা করে সে পৃথিবীর সবচেয়ে বড় বোকালোক। আগন্তুক এবার বসা থেকে উঠে দাঁড়ায়। একটু এগিয়ে জিহাদের সামনে দাঁড়িয়ে বলে, তোকে বলেছিলাম আমি যেই শহরে পা রাখি সেই শহরটা আমার হয়ে যায়। তোর মতো পাতি মাস্তান আমার কিছুই করতে পারবে না। জিহাদ মাথাটা নিচু করে রাখে। আগন্তুকের কথাটা কেমন যেন তার কলিজায় জিয়ে লেগেছে। জিহাদ মনে মনে একটা প্রতিজ্ঞা করে নেয়, যেভাবে হোক সে আগন্তুকটাকে মারবে। আজ যদি আমি বেঁচে যাই তাহলে তোর কপালে খুব খারাপ কিছু লেখা আছে। যা, তোকে আজ মারবো না, ছাড় দিলাম। তবে মনে রাখিস, এই শহরের গলিতে গলিতে তোকে দৌড়ে আমি মারবো। আজকের সময়টা তোর ছিল, তাই আমার এই অবস্থা। আগামীকাল সময়টা আমার থাকবে। সময় এমনিতেই কারো হয় না, সময়টা তৈরি করে নিতে হয়। আমি দোয়া করি আগামী সময়টা তোরই যেন হয়, কেননা তোর সময়ে তোকে মেরে আমি বড় হব। পিছনের দিকে হাঁটা দেয় আগন্তুক। বৃষ্টিও বসা থেকে উঠে দাঁড়িয়ে আগন্তুকের পিছনে পিছনে যেতে থাকে। যার ডান হাতটা চেপে ধরে ডান হাতটা বেয়ে তাজা রক্তগুলো পড়তে থাকে। আগন্তুক দরজার তালায় একটা গুলি করে তালাটা খুলে যায়। সে আর বৃষ্টি বেরিয়ে পড়ে জিহাদের কাছে ফ্যাক্টরি থেকে। রাত 12:50। রাকেশ, সানি আর নীলা ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছে। প্রায় 10 মিনিট ধরে তারা নিলয়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু নিলয় এখনো আসতে পারেনি। হয়তো কোনো সমস্যা, তা না হলে নিলয় দেরি করার মতো ছেলে না। আর যেই কথা সেই কাজ, এর মধ্যে কোনো মিস নেই।
কিন্তু আজকে লেট করছে কেন? বড় ধরনের সমস্যা না হলে নিলয় এতক্ষণে চলে আসতো। সবার কাঁধে একটা করে কালো কালারের ব্যাগ ঝুলছে, মুখে সাদা কালারের জোকার মাস্ক। এখানে সানি আর নীলা দুজন দুজনকে ভালোবাসে। রাকেশ এখনো সিঙ্গেলই আছে। ভাবতে গেলে তার কপালে একটা মেয়ে আজ পর্যন্ত মিলছে না। সানি আর নীলা দুজন রোমান্টিক প্রেম আলাপ করছে। রাকেশ চুপচাপ হয়ে বোকার মতো শুনে যাচ্ছে, কিছু বলতেও পারছে না, কেননা তারা তিনজনই একে অপরের বেস্ট ফ্রেন্ড। রাকেশের ধৈর্যের সীমা ভেঙে গেছে। এবার সে সানি আর নীলাকে উদ্দেশ্য করে বলতে থাকে, প্লিজ তোরা দুইজন চুপ করবি, আমার আর ভালো লাগছে না তোদের এই রোমান্টিক প্রেম আলাপ। হঠাৎ রাকেশের গলার আওয়াজ শুনে সানি আর নীলা ভয় পেয়ে যায়। তারা দুজন নিজেদের মধ্যে কথা বন্ধ করে রাকেশের দিকে তাকায়। প্রথমে সানি বলে ওঠে, কেন রে রাকেশ, বিরক্তি হচ্ছিস মনে হচ্ছে? তাহলে বিরক্ত হব না, আমি একা একা দাঁড়িয়ে আছি, তাও আবার চুপ করে। কিন্তু তোরা দুইজন নিজেদের মধ্যে কথা বলেই যাচ্ছিস। আমি যেখানে একটা মানুষ দাঁড়িয়ে আছি সেটা মনে হয় তোরা ভুলেই গেছিস। আরে ভুলিনি তোকে, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোকে ভোলা যায় নাকি? নীলাকেই রাকেশই তোমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, আমি কি নই? আরে বোকা, তুমি তো বেস্ট ফ্রেন্ড আছো, সাথে আর অনেক কিছু। হয়েছে হয়েছে, তোরা এবার থাম। বড় ভাইয়ের এত দেরি হচ্ছে কেন সেটা নিয়ে একটু চিন্তা কর। চিন্তা করতে হবে না, ভাইয়া ঠিকই চলে আসবে। চলে তো আসবে সেটা আমি জানি, কিন্তু আজকে এত লেট হচ্ছে কেন? আমার কি মনে হয় জানিস, ভাইকে পুলিশ আটকে রাখছে হয়তো। পুলিশের ঝামেলা খুব বড় ঝামেলা, পুলিশ ধরলে আজকে আর আসা হবে না। চিন্তা নেই, সামনে তাকিয়ে দেখ, মিস্টার 440 আসছে। রাকেশের কথা শুনে নীলা আর সানি রাস্তার বাম দিকে তাকায়। ব্ল্যাক কালারের একটা গাড়ি আসছে। সবার পরিচিত এই গাড়িটা, কেননা এটাই মিস্টার 440-এর গাড়ি, আর মিস্টার 440 মানেই নিলয়। গাড়িটা নীলাদের থেকে একটু দূরে যেয়ে থামে। গাড়ি লাইট বন্ধ হয়ে গেছে। ভিতর থেকে একটা লোক নেমে আসে, সামনের দিকে অগ্রসর হয়ে নীলাদের সামনে দাঁড়িয়ে বলে, 166725 কোড নাম্বার হ্যাকার টিম। ইয়েস বস। কথাটা বলার সাথে সাথে নীলের মুচকি হাসে। এটাই তার সেই হ্যাকার টিম, আর ওই কোডটা হলো তাদের পরিচিত। নীলয় কালো কালারের একটা লম্বা ড্রেস পরেছে, মুখটা দেখা যাচ্ছে না, কারণ নীলয়ের মুখে সাদা কালারের জোকার মাস্ক পরা। অন্য সবার মতো নীলয়ের কাঁধে রয়েছে একটা কালো ব্যাগ। নীলয় ব্যাংকের গেটের দিকে এগিয়ে যায়। পিছনে নীলার সবাই আসতে থাকে। এখন সবাই সাবধান, কেননা অসাবধানতায় একজন কিছু করে ফেলে একজনের সঙ্গে সবাইকে ধরা পড়তে হবে। গেটের দারোয়ানটা বেঞ্চের উপর আরাম করে বসে লাঠির মধ্যে ভর্তি ঘুমোচ্ছে। নীলয় চাইলেই এখন তার টিম নিয়ে ভিতরে প্রবেশ করতে পারে, কিন্তু সে এটা না করে পকেটে হাত দেয়, কিন্তু পকেট খালি। সে কি যেন একটা খুঁজতে থাকে। এটা দেখে নীলা আস্তে করে বলে ওঠে, ভাইয়া কি খুঁজছেন এমন করে? কোনো কিছু প্রয়োজন থাকলে বলতে পারেন। ক্লোরোফর্মটা আনতে ভুলে গেছি। ভাইয়া ক্লোরোফর্ম তো নেই, কি হয়েছে? এইভাবেই চলেন ভেতরে যাই। সানি, তুই আসলে খুব বোকা একটা ছেলে। দেখছিস দারোয়ানটা ঘুমাচ্ছে, কখন জেগে যায় কে জানে। এর থেকে ভালো ক্লোরোফর্ম মেরে তাকে অজ্ঞান করে দেওয়া। নীলা, তোমার উচিত ছিল সানির সাথে প্রেম না করে রাকেশের সাথে করা। কেন ভাইয়া, আপনি হঠাৎ কথা বলছেন কেন? তোর চেয়ে রাকেশ অধিক বুদ্ধিমান, তাই বলছি আর কি। ভাইয়া, ভালোবাসাটা যে কখন কার সাথে হয়ে যায় এটা বলা যায় না। রাকেশ আর সানি দুজনই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু সানির সাথে আমার প্রেম হয়ে যায় আর রাকেশের সাথে হলো না। সব ক্ষেত্রে এটাই হয়। নীলা, এখানে প্রেম ভালোবাসার আলাপ বাদ দে, অন্য সময় এগুলো বলিস। এখন ব্যাগ থেকে ভাইয়াকে ক্লোরোফর্মের বোতলটা বের করে দে। নীলা কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে তার চেন খুলে ভিতর থেকে ক্লোরোফর্মের বোতলটা বের করে নীলয়ের হাতে দেয়। নীলয় বোতলটা হাতে নিয়ে দারোয়ানের মুখের সামনে স্প্রে করতেই বেশি পরিমাণে ক্লোরোফর্ম ব্যবহার করা ক্ষতিকারক। নীলয়রা সবাই যখন ব্যাংকের ভিতরে প্রবেশ করবে তখনই নীলয়, নীলা, রাকেশ, সানি এক একে সবাই ব্যাংকের গেট পেরিয়ে ভিতরে যেতে থাকে। রাস্তার পাশে হিংস্র কুকুরগুলো জোরে জোরে চিৎকার দিয়ে ডাকছে। হয়তো রাতের খাবার তাদের পেটে যায়নি। হিংস্র কুকুরের প্রধান খাদ্য মানুষের মাংস। যেখানে রক্তের গন্ধ পায় সেখানে হিংস্র কুকুরগুলো চলে যায়। আজ হয়তো শহরে কোনো খুন হয়নি, যদি হতো তাহলে একদল হিংস্র কুকুর সেখানে উপস্থিত থাকতো কিংবা হানা দিত মৃতদেহর উপর। নীলয় তার হাতের টর্চ লাইটটা চালায়। ব্যাংকের ভিতর থেকে কেউ নেই, সবাই যে যার কাজ করে বাসায় চলে গেছে। হয়তো আগামীকাল সকালে এসে ব্যাংকের অবস্থা স্বাভাবিক না দেখতে পারে।
নির্বিচ্ছিন্ন অন্ধকার বড় কক্ষ, টর্চ লাইট জ্বালিয়ে একদল লোক দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে। তাদের উদ্দেশ্য একটাই, টাকা। এই পৃথিবীতে টিকে থাকতে হলে টাকার ভীষণ প্রয়োজন। যার যত বেশি টাকা আছে তার তত বেশি সম্মান। টাকা ছাড়া মানুষ আর উদ্দেশ্যহীন রাজপথ একই। সমাজে সুন্দরভাবে চলতে গেলে টাকার অনেক প্রয়োজন। ছোট থেকে বড় সবারই টাকার প্রয়োজন। একটা ছেলের পকেটে 100 টাকা না থাকলে নিজেদের কাছে কেমন যেন তুচ্ছ মনে হয়। বর্তমান যুগটা আরও বেশি ভয়াবহ, তাই মানুষজন যেভাবেই হোক টাকা ইনকাম করার চেষ্টা করে। পকেটে টাকা থাকলে কেউ এসে জিজ্ঞেস করবে না খেয়েছো কি না, নাকি খেয়েছো নাকি খাওনি। আবার পকেটে টাকা থাকলে মানুষ অবশ্যই এসে ভালো মন্দ জিজ্ঞেস করবে। কিছু লোক আছে যারা মানুষেরটা মেরে খেতে চায়, আবার কেউ নিজেদের পরিশ্রমের বিনিময়ে টাকা ইনকাম করে। মানুষের মধ্যে রয়েছে অজানা বিচিত্র। নিলয় সহ তার টিমের লোকেরা মিলে ব্যাংকের লকারের সামনে দাঁড়িয়ে যায়। ভিতরে রয়েছে মহামূল্যবান অর্থ, যেটা দিয়ে এখানে সবার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সবাই স্থির হয়ে দাঁড়িয়ে আছি কিভাবে লকারটা খুলবে। এখন নিলয় ছাড়া আর কেউ খুলতে পারবে না বলে মনে হয় না কারোর। নিলয়ের দিকে তাকায় সবাই। নিলয় মাথাটা নিচু করে কিছু একটা ভাবছে। জানা সে নিলয়ের চিন্তা সম্পর্কে, তবে নিলয় যে ভালো কিছু ভাবছে এটা সবার বিশ্বাস আছে। অনেকক্ষণ হয়ে গেল নিলয় কিছু বলছে না, কি যেন একটা চিন্তা করে যাচ্ছে। রাকেশ ফিসফিস করে বলে, ভাইয়া সবকিছু তো লক করা, কিভাবে কি করব? লক করা তো কি হয়েছে? ভিতরে প্রবেশ করব কিভাবে? ব্যাংকের বড় বড় অফিসাররা যেভাবে প্রবেশ করে ঠিক সেভাবেই। নিলয়ের কথা শুনে সবাই একটু অবাক হয়ে তাকায় নিলয়ের দিকে। বলে কি ছেলেটা, এত পরিমাণ শক্ত সিকিউরিটির ব্যবস্থা করা। ভিতরে প্রবেশ করতে হলে একটা 4 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। 3 বারের বেশি সংখ্যা ভুল চাপলে রেড অ্যালার্ম বেজে উঠবে। উপস্থিত সবার মনের ভিতর ভয় বিরাজ করছে। ভাইয়া এখানে তো শক্ত সিকিউরিটির ব্যবস্থা করা, 4 সংখ্যক একটা শক্ত পাসওয়ার্ড দিলে তারপর ভেতরে প্রবেশ করতে পারবো। পাসওয়ার্ড? খুব শক্ত পাসওয়ার্ড তাই তো? আচ্ছা কেউ পাসওয়ার্ডটা লিখ, আমি বলছি। ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করার ছিল আপনাকে। এই সানি কি হচ্ছেটা কি? এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রশ্ন করতে মনে চাচ্ছে। রাকেশ তুই চুপ কর, সানিকে জিজ্ঞেস করতে দে, আমি উত্তর দিচ্ছি, সমস্যা নেই। ভাইয়া প্রশ্নটা এটাই যে আপনি পাসওয়ার্ডটা জানলেন কিভাবে? সানি আমি আমার সব কিছু মানুষের কাছ থেকে লুকিয়ে রাখি, পাসওয়ার্ড জানা আমার জন্য কোনো ব্যাপারই না। ভাইয়া আপনি সানির কথা বাদ দিন, পাসওয়ার্ডটা তাড়াতাড়ি বলেন, হাতে সময় খুবই কম। পাসওয়ার্ড লিখ 2619। নীলার কথা মতো নীলা অনেক সাবধানতার সাথে পাসওয়ার্ডটা লিখে সবাই তাকিয়ে আছে লকারের দিকে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে পাসওয়ার্ডটা ইনকারেক্ট দেখাচ্ছে। আবার চেষ্টা করার জন্য বলছে। নীলা নিলয়ের দিকে তাকিয়ে বলে, পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে ভাইয়া, সঠিক পাসওয়ার্ডটা দয়া করে বলেন। নিলয় আবারও পাসওয়ার্ডটা বলে। এটা দিয়ে দেখতো 8721। নীলা আবারও নিলয়ের বলা পাসওয়ার্ডটা দিল, কিন্তু আবারও আগের অবস্থা, পাসওয়ার্ড ভুল। স্ক্রিনের উপর ভেসে উঠছে, প্লিজ ট্রাই এগেন, ওয়ান মোর। সবার বুক ধক করে ওঠে, আর একবার চান্স আছে, সেটাও লাস্ট চান্স। মাঝপথে এসে এমন কিছু হবে কেউ ভাবতেই পারেনি। নীলা পিছিয়ে আসে, তার বুকের ভিতর ধুকপুক ধুকপুক করছে। এখনই মনে হয় আত্মাটা বেরিয়ে আসবে। পরে চান্সের সঠিক পাসওয়ার্ড না দিতে পারলে অ্যালার্ম বেজে উঠবে, আর ব্যাংকের সব সিকিউরিটি গার্ডরা এখানে এসে উপস্থিত হবে। কেউ কিছু বুঝতে পারছে না এখন কি হবে। লকারটা না খুলে কোনোভাবে ভিতরে প্রবেশ করা যাবে না। সবার স্বপ্ন আশা এখানে এসে যেন সমাপ্তির পথে। নিলয় সামনে এগিয়ে যায়। সবাই ভয় পেয়ে গেলেও নিলয় নিজেকে ঠিক রেখেছে। নিলয় সংখ্যা টাইপ করতে গেলেই পিছন থেকে সানি বলে ওঠে, ভাই চলেন এখান থেকে চলে যাই, আমার কেমন যেন লাগছে, মনে হয় ধরা পড়ে যাব। হ্যাঁ ভাইয়া, সানি একেবারে সত্যি কথা বলেছে, চলেন চলে যাই, কোনো বিপদ হওয়ার আগেই। তোরা দুজন পাগল হয়ে গেছিস। ভাইয়া যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আছে কোনো কিছু হবে না, এটা নিয়ে ভয় পাওয়ার কি আছে? দেখ রাকেশ, তুই অনেক সাহসী, তুই ভাইয়ার সাথে থাক, আমি আর নীলা এখান থেকে চলে যাচ্ছি। সানি এটা কি কোনো কথা? তোদের দুজনে একসাথে থাকবি বলে অঙ্গীকার করেছিলি, এখন সেটা ভুলে গেছিস? দেখ আমি কিছুই ভুলিনি, সব মনে আছে। নীলা চল এখান থেকে। কেউ যাবি না এখান থেকে। রাকেশ কি হচ্ছে? তুই সানি আর নীলাকে বাধা দিচ্ছিস কেন? যে চলে যাবে তাকে আটকিয়ে লাভ নেই, চলে যেতে দে। তবুও
ভাই আমি আর কোনো কথা শুনতে চাই না। সবাই চুপ মেরে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। সানি নীলার হাতটা ধরে বাইরে আসার জন্য টান দিয়েছে, কিন্তু নীলা নিজ অবস্থান থেকে চুল পরিমাণ নড়ছে না। সানিকে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকার জন্য ইশারা করে সে। সানি চুপচাপ দাঁড়িয়ে আছে। নীলয় 3টি সংখ্যা টাইপ করেছে। সংখ্যা 3টি নিয়ে সে খুব চিন্তা করছে। যদি কোনোভাবে ভুল ত্রুটি হয়ে যায় তাহলে তো জীবন এখানে সমাপ্তি। কি করবে সে? কোনো কিছুই বুঝতে পারছে না। নীলয় আর কিছু না ভেবে অবশেষে চিরচেনা সেই 4 সংখ্যাটা চাপ দিল, যে সংখ্যা দিয়ে তার নিকনেম তৈরি। নীলয় যে কখনো ব্যর্থ হয় না, এটা আজকে সে প্রমাণ করে দিল। ব্যাংকের কোষাগার খুলে গেছে। সর্বপ্রথম রাকেশ ভিতরে প্রবেশ করে, তারপর নীলা। কিন্তু সানি নিজ অবস্থান থেকে নড়ছে না, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। নীলয় আশেপাশে তাকিয়ে চেক করে নেয় সব ঠিক আছে কিনা। সে সামনের দিকে তাকাতে দেখতে পায় সানি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে সানি? এমন করে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে যাওয়ার ইচ্ছে নেই? জি মানে ওই। তুই এমন করে কথা বলছিস কেন? যা বলার স্পষ্ট করে বল, হাতে সময় অতি সামান্য। সানি মাথাটা নিচু করে কিছু একটা ভেবে নীলয়ের দিকে তাকায়। অতি দূর থেকে বলে ওঠে, আপনার জন্য দাঁড়িয়েছিলাম ভাই। আমার সাথে মিথ্যে কথা বলবি না। জানি আমি তুই কিসের জন্য এখানে দাঁড়িয়ে আছিস। তাহলে সত্যিটা বললেন কেন দাঁড়িয়ে আছি আমি? সেটা আমার থেকে তুই ভালো জানিস। এখন ভেতরে চল। সানি কিছু বলতে যেও আর কিছু বলতে পারে না, কেননা হাতে সময় খুবই কম। ঘড়ির কাঁটা থেমে থাকবে না তাদের জন্য। সানি আর নীলয় একসাথে ভিতরে প্রবেশ করে। সবাই যার যার কপালের ফিটিং করা টর্চ লাইটগুলো জ্বালিয়ে নেয়। কোষাগারের ভিতরে টাকা আর টাকা, যে যার মতো করে ব্যাগের মধ্যে টাকাগুলো নিচ্ছে। সবাই সবার ব্যাগটা দিয়ে পূর্ণ করে ফেলেছে, কিন্তু সানি এখনো পরিপূর্ণ করতে পারেনি। সে টাকা হাতে নিয়ে দেখছে আর পাগলের মতো হেসে যাচ্ছে। ছেলেটা এমন করছে যেন এত টাকা কখনো চোখের সামনে দেখেনি। আজকে প্রথম এত টাকা চোখের সামনে দেখে পাগল প্রায় হয়ে গেছে। সানি তুই কি পাগল হয়ে গেছিস? এমনভাবে হাসছিস কেন? দেখ ভাই, তুই হাসি থামিয়ে টাকাগুলো ব্যাগে রাখ। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে হবে আমাদের। ভাই আমি সত্যি পাগল হয়ে গিয়েছি। এত টাকা নিজের চোখে দেখে যেন বিশ্বাস করতে পারছি না। তুই সত্যি পাগল একটা ছেলে। নে এবার টাকাগুলো ব্যাগে রাখ। ভাই আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, কিছুক্ষণ পর ঘুম ভেঙে যাবে। নীলা, তুমি সানিকে বলো কথাগুলো বন্ধ করে তাড়াতাড়ি কাজ করতে। আমার কিন্তু ভীষণ রাগ লাগছে। নীলা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সানির বোকা বোকা কাহিনীগুলো দেখছিল। এখন নীলয়ের কথা শুনে সে সানির দিকে এগিয়ে যায়। হাঁটুকে বসে সানির ব্যাগে টাকার বান্ডিলগুলো রেখে পরিপূর্ণ করে। সানি ব্যাগটা কাঁধে নেয়। সবাই দাঁড়িয়ে আছে। এখন ব্যাংক থেকে বের হতে পারলেই হবে। সবার মিশন সম্পূর্ণভাবে হয়ে যাবে। নীলয় কোষাগার থেকে প্রথম বের হয়। তার পিছন পিছনে সবাই আসতে থাকে। হঠাৎ সানির মোবাইল ফোনটা বেজে ওঠে। সবার বুকটা কেঁপে ওঠে এমন শব্দে। কে যেন কল দিয়েছে। মোবাইলটা সাইলেন্ট করা ছিল না, যার কারণে অনেকটা জোরে রিংটোন বাজে। নীরব কক্ষে যেন ছোট্ট আওয়াজ হয়, তাহলে সেটা বিকট শব্দে পরিণত হয়। এখন যে মনে হচ্ছে সবার কাছে রাকেশ সানির হাত থেকে মোবাইলটা নিয়ে ভেঙে ফেলবে। এমন অবস্থায় নীলয় রাকেশকে বাধা দিয়ে মোবাইলটা নিজের কাছে নিয়ে আসে। দূর থেকে কে যেন লাইট মারছে। সবাই বড় আলমারির পিছনে লুকিয়ে পড়ে। কেউ লাইট জ্বালিয়ে নীলয়ের দিকে আসতেই থাকে। নীলয় সহ সকলের বুক ধুকপুক ধুকপুক করছে। ধরা পড়ে যাওয়ার ভয় সকলের ভিতর গ্রাস করেছে। কি অসহ্য! কিন্তু সময়টা পরিবর্তন হচ্ছে না। দূর থেকে লাইট মারা লোকটা আর কেউ না, এই ব্যাংকের একজন দারোয়ান। আলমারির পিছনে অতটা জায়গা নেই, তবুও সবাই কষ্ট করে দাঁড়িয়ে আছে। আলমারির পিছন চেক না করে চলে যাচ্ছিল। তখনই নীলা আরশোলা বলে জোরে চিৎকার দিয়ে ওঠে। সানি নীলার মুখ চেপে ধরে বলে। দারোয়ান পিছনে ফিরে তাকে আলমারির দিকে আসতে থাকে। নীলয় বুঝে গেছে এখন আর পালিয়ে থাকতে পারবে না, তাই সে আলমারির পিছন থেকে বের হয়ে দারোয়ানের সামনে যেয়ে দাঁড়ায়। রাকেশ বাধা দিলেও কাজ হয়নি। নীলয় যা করে নিজ জ্ঞানে করে থাকে। দারোয়ান এক হাতে
লাইট অন্য হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। সে নিলয়কে লাঠি দিয়ে বাড়ি মারতে যাবে, সাথে সাথে নিলয় দারোয়ানের হাত থেকে লাঠিটা নিয়ে দারোয়ানের মাথায় বাড়ি মারে। দারোয়ান নিচে পড়ে যায়। এটা দেখে এক একে সবাই আলমারির পিছন থেকে বের হয়ে আসে। নিলয় যে সিসিটিভি ক্যামেরার সামনে দাঁড়ায়, নিজের গলার স্বর কিছুটা মোটা করে বলতে থাকে, In my city, I am the king and everyone is a subject. I will never be caught by the police because I am a Mr. 440. নিলয় আর থামে না, ব্যাংক থেকে দ্রুত গতিতে বেরিয়ে যায়। এক এক সবাই এসে নিলয়ের কালো কালারের গাড়ির সামনে দাঁড়ায়। সবগুলো ব্যাগ গাড়ির ডিগিতে রেখে দাও আর সবাই গাড়িতে উঠে পড়ো। ভাইয়া, আমার একটা কথা ছিল, যদি আপনি অনুমতি দেন তাহলেই বলবো। আচ্ছা বল, কিন্তু সেটা তাড়াতাড়ি। আমি সানি আর রাকেশ কালকে থেকে ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিলে কেমন হয়? এমন কথা মাথায় এনে থাকলে সেটা যত দ্রুত সম্ভব মাথা থেকে ছেড়ে ফেলে দাও। ভাই, আমার মনে হয় নীলা ঠিকই বলেছে। নীলা তোর গার্লফ্রেন্ড হয় তাই তুই এমন কথা বলছিস? আমার কথা সবাই মন দিয়ে শোন, কেউ অকারণে ভার্সিটি মিস দিবে না, আর আগের যেমন ছিলে ঠিক তেমনই থাকবে, নয়তো তোমাদের তিনজনের উপর সন্দেহটা একটু বেশিই থাকবে। আশা করি বুঝতে পেরেছ। সকালে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নিলয় সহ সকলে গাড়িতে যেয়ে বসে। যে যার মাস্ক খুলে ফেলে, শুধু নিলয় বাদে। সে রহস্যময়ী হয়ে থাকতে যায় সকলের কাছে, কেননা তার রহস্য অনেক ভালো লাগে। চুরি চুরি চুরি, শহরে এত পরিমাণ ব্যাংক ডাকাতি হচ্ছে যে মানুষজন সরকারের প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে। একটা সময় ছিল যখন মানুষ টাকা নিরাপদের জন্য ব্যাংকে টাকা রাখত, কিন্তু এখন শহরের জনগণ ব্যাংকে টাকা রাখতেই ভয় পাচ্ছে। কখন জানি হ্যাকাররা তাদের টাকা চুরি করে ফেলে। গতকাল রাতেও শহরের জনতা ব্যাংক থেকে বিশাল পরিমাণ টাকা চুরি হয়েছে। কে করছে চুরি? পুলিশ এখনও তার কোনো হদিশ করতে পারেনি। নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এতক্ষণ আদনান সাহেব টিভিতে সংবাদ দেখছিল, তখন তিনি দেখতে পান জনতা ব্যাংক থেকে টাকা চুরির ব্যাপারটা। সে ব্যাংকে ওনার নিজেরও একটা অ্যাকাউন্ট ছিল। জানা নেই এখন পর্যন্ত ওনার অ্যাকাউন্টে কত টাকা আছে, নাকি হ্যাকার হ্যাক করে টাকা নিয়ে গেছে। সামান্য পরিমাণ চিন্তা আদনান সাহেবের মাথায় এসে ভিড় জমিয়েছে। আঙ্কেল, আজকাল দেখছি টিভির সামনে একটু বেশি বসে থাকেন। আদনান সাহেব পিছনে ফিরে তাকায়। নতুন জামা কাপড় পরে আরিয়া দাঁড়িয়ে আছে। তিনি বুঝতে পারছেন যে কথাটা আরিয়াই বলেছে। আদনান সাহেব না চাইতেও আরিয়ানকে একটা মুচকি হাসি উপহার দেয়। এটা দেখে আরিয়াও মুচকি হেসে আদনান সাহেবের পাশের সোফায় বসে পড়ে। আদনান সাহেব আরিয়ার মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে। গোলাপি রঙের শার্টের সাথে কালো প্যান্ট ইন করা, কালো কালারের জুতা, বুকে স্টাইলিশ চশমা ঝুলানো। আদনান সাহেব বুঝতে পারছেন যে আরিয়া এত সেজেগুজে কোথায় যাচ্ছে। কি ব্যাপার আরিয়া, এত সেজেগুজে কোথায় যাচ্ছ? প্রয়োজন ছাড়া আমি কোনো কাজ করি না। যেহেতু কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছি, সেহেতু কোনো প্রয়োজনীয় কাজ আছে নিশ্চয়ই। তা শহরের এত বড় একটা ঘটনা ঘটেছে, সেটা কি তুমি শুনেছো? এই শহরে তো নানা ধরনের ঘটনা ঘটে থাকে প্রতিদিন, সেটা ছোট হোক বা বড়। কিন্তু আজকে আবার কি ঘটলো? ব্যাংক ডাকাতি হয়েছে, তাও আবার জনতা ব্যাংক। কি বলছেন আঙ্কেল? এটা কিভাবে হতে পারে? কি হলো, তুমি এত অস্থির হচ্ছ কেন? আঙ্কেল, জনতা ব্যাংকে আমার অনেক পরিমাণ টাকা ছিল, সেগুলোর কি হবে এখন? আরিয়ার করা ব্যবহার আদনান সাহেবের কাছে কেমন যেন লাগছে। মনে হচ্ছে সে অভিনয় করছে। এই চুরিতে সে যেন সবচেয়ে বেশি খুশি হয়েছে, কিন্তু কেন এটাই বুঝতে পারছে না আদনান সাহেব। আরিয়া বসা থেকে উঠে দাঁড়ায়। সে তার হাত ঘড়ির দিকে তাকায়। আদনান সাহেবের সাথে কথা বলে 2 মিনিট সময় নষ্ট হয়েছে তার, কিন্তু কিছু করার নেই। যার যার বাসায় শেষে যেতে থাকে, সাথে বাসে কথা বলে 2 মিনিট সময় নষ্ট হলো, এটা কোনো দোষের ব্যাপার না। আঙ্কেল, আপনার সাথে এখন কথা বলতে পারবো না, তার জন্য দুঃখিত। কেননা সবাই আমার জন্য অপেক্ষা করছে। বেঁচে থাকলে সন্ধ্যায় একসাথে কথা হবে। কথাটা বলে আরিয়া তার স্থানটা ত্যাগ করে, আর আদনান সাহেব আরিয়ার যাওয়ার দিকে রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে। সময় দুপুর 12টা। নিলয় বাস টার্মিনালে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছে। তার কাঁধে স্টুডেন্ট ব্যাগ, কিন্তু হাতে কিছু গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে। নিলয়ের জামা কাপড় দেখে সবাই তার থেকে যতটা সম্ভব দূরে দূরে থাকার চেষ্টা করছে। এটা দেখে নিলয় মুচকি হাসে। পৃথিবীটা কেমন যেন একজন গরিব
অন্য আরেকজন গরিবকে দেখে হিংসা করে। নিলয়ের সামনে দিয়ে কয়েকটা বাস চলে গেছে, কিন্তু সে বাসে উঠছে না। আশেপাশে কিছু লোক বলাবলি করছে। ছেলেটা এমন করে দাঁড়িয়ে আছে কেন? নিলয় কারোর কথা কানে নেয় না, কারণ সে জানে মানুষ কত কথাই বলবে, ভালো কথা কেউ বলবে না, সবাই খারাপ কথাই বলবে। শিক্ষামূলক কথা মানুষ কমই বলে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে নিলয়ের পা ব্যথা হয়ে গেছে। যার আসার কথা ছিল সে এখনো এসে পৌঁছায়নি। নিলয় বিরক্তবোধ করছে দাঁড়িয়ে থাকতে থাকতে, কিন্তু আর কিছু করার নেই। নিলয়ের কাছে একটা ফাইল রয়েছে, যা দেওয়ার জন্যই মূলত সে এখানে দাঁড়িয়েছে। নিলয়ের পকেটে থাকা মোবাইল ফোনটা শব্দ করে বেজে ওঠে। কেউ কল দিয়েছে। সে আশেপাশে তাকিয়ে দেখে লোকজন তার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় বুঝতে পারছে সকলের তাকানোর কি কারণ। নিলয় পকেট থেকে মোবাইল ফোনটা বের করে হাতে নেয়। লোকজনের তাকানোর কারণ এই মোবাইলটা অনেক পুরনো বাটন মোবাইল নিলয়ের হাতে। আধুনিক যুগে কেউ বাটন ফোন ইউজ করে না। উন্নত দেশের উন্নত জনগণেরা আধুনিক মোবাইল ফোন ব্যবহার করে। নিলয় কলটা রিসিভ করে ফোনটা কানে লাগায়। ওই পাশ থেকে কেউ একজন বলে ওঠে, আমি মানুষকে অপেক্ষা করাতে ভালোবাসি। আমি অপেক্ষা করতে ভালোবাসি। এখনো বাস টার্মিনালে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছো? আমি জানি তুমি এখানে আসবে না। কিভাবে বুঝলে আমি এখানে আসবো না? বোঝাই যায় তোমার রহস্যময় কথা শুনে। কিন্তু তুমি একটা কথা মনোযোগ দিয়ে শোনো, রহস্যময় শহরের বাদশা কিন্তু আমি। চলে এসো তোমার ক্যাম্পাসে। এতক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করেছো, এখন আমি না হয় তোমার জন্য অপেক্ষা করব। নিলয় কথা কম বলতে পছন্দ করে, তাই সে কলটা কেটে দিয়ে দাঁড়িয়ে থাকা বাসে উঠে পড়ে। বাসটা তার ভার্সিটির সামনের রাস্তা দিয়ে যাবে। সে সহজে ক্যাম্পাসে যেতে পারবে। বাসের সবগুলো সিট পুরো ফুল আছে। নিলয়কে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে পুরোটা রাস্তা। নিলয় বাস কন্ডাক্টরকে জিজ্ঞেস করে, দাদা, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে কত সময় লাগতে পারে? নিলয়ের কথার জবাবে বাস কন্ডাক্টর মুখে কিছু না বলে হাত দিয়ে 3 ইশারা করে। নিলয় চিন্তা করে 3 দিয়ে কি বোঝানো হচ্ছে তাকে। 3 ঘন্টা নাকি 30 মিনিট। নিলয় ধারণা করেনি 30 মিনিট। বাস নিজ গতিতে চলতে থাকে আর নিতা তার জীবনের কিছু সত্য মনে করতে থাকে। যখন নিলয়ের বয়স 15, তখন তার সাথে একটা ছেলে পরিচয় হয়, যার নাম ছিল রবিন। নিলয় প্রতিদিন রবিনের সাথে দিনের বেশিরভাগ সময় পার করত। একসময় তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সময় ভালোই যাচ্ছিল দুজনে, কিন্তু হঠাৎ করে নিলয়ের জীবনে একটা মেয়ে চলে আসে। তখন নিলয়ের বয়স 20 চলে। কলেজ জীবনে প্রেমগুলো সাধারণত যেমন হয় ঠিক তেমনই প্রেম নিলয়ের সাথে হয়। মেয়েটার নাম ছিল আলপনা। দেখতে যেমন সুন্দরী, ঠিক তার ব্যবহারটাও মন কাড়ার মতো। নিলয় আলপনাকে মনে মনে ভালোবাসত, কিন্তু সামনে যেয়ে বলার সাহস তার হয়নি। কিন্তু হঠাৎ একদিন এমন একটা ঘটনা ঘটে যা দেখার জন্য নিলয় মোটেও প্রস্তুত ছিল না। ড্রাইভার বাস ব্রেক করাতে নিলয় হালকা ঝুঁকে পড়ে। কাঁধে ব্যাগ আর হাতে ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকতে নিলয়ের প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছিল, কিন্তু সে চাইলেই বসতে পারবে না। আপনি দাঁড়িয়ে না থেকে এখানে আমার পাশে এসে বসতে পারেন। বাসের মধ্যবর্তী সিট থেকে মেয়েলি কণ্ঠে কেউ কথাটা বলে নিলয়ের কাছে যেয়ে দাঁড়ায়। নিলয়ের কণ্ঠটা বেশ পরিচিত মনে হচ্ছে। সে আগে অনেকবার কণ্ঠটা শুনেছে। নিলয়ের সামনে থেকে পিছনে তাকায় সে ছাড়া অন্য কেউ দাঁড়িয়ে নেই। তার মানে যে কথাটা বলেছে সে নিলয়কে উদ্দেশ্য করেই বলেছে। নিলয় হাত ঘড়ির দিকে তাকায়। ক্যাম্পাসে পৌঁছাতে বেশ কিছু সময় লাগবে। সে এত কথা চিন্তা না করে একটু পিছনে যে ফাঁকা সিটে বসে পড়ে। পাশের সিটে কে বসে আছে না দেখেই নিলয় চোখ থেকে চশমাটা খুলে ফেলে হাতে নেয়। এতক্ষণ দাঁড়িয়েছিলে, এখন বসার সুযোগ করে দিয়েছি, আমাকে ধন্যবাদ পর্যন্ত দিলে না। কেমন ছেলে তুমি বাপু। নিলয় অতি দ্রুত চোখের চশমা লাগিয়ে পাশ ফিরে তাকায়। শারমিন ম্যাডাম বসে আছেন। এটা দেখে নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। অবাক হয়ে সে শারমিন ম্যাডামকে প্রশ্ন করে, ম্যাডাম আপনি আমাকে দেখে এভাবে দাঁড়িয়ে গেলে কেন? তো কি করব, আপনি এই বাসে কেন? বসে কথা বলো, এভাবে দাঁড়িয়ে না থেকে। নিলয় আর দাঁড়িয়ে না থেকে সিটে বসে পড়ে। তা তুমি এই বাসে কি করো?
তোমার তো এখানে থাকার কথা না। আমারও তো একই প্রশ্ন। আপনি এই বাসে কি করছেন? আমার কাজ ছিল তাই এই বাসে, কিন্তু তোমার কি প্রয়োজন ছিল? আমারও কাজ ছিল। আজকাল তোমার বেশ নামডাক শুনছি। আমার মতো ছেলের আবার নাম ডাক? এটা শুধু অবাস্তবে সম্ভব, বাস্তবে নয়। সেটা তো আমি বেশ ভালোই জানি। নিলয় চুপ হয়ে যায়। তার ভীষণ মাথা ব্যথা করছে। এখন চুপ থাকাই শ্রেয়। নিলয় মাথাটা বাসের সিটে হেলিয়ে দিয়ে ভাবতে থাকে। নিলয় বাসা থেকে বের হয়েছে আজকে কলেজ ক্যাম্পাসে যে প্রথমে সকলের সামনে আলপনাকে তার ভালোবাসার কথা জানাবে। নিলয় সবসময় আনস্মার্ট হয়ে থাকতে পছন্দ করে। রাজভান্ডার কম নয় নিলয়ের কাছে, তবুও সে কম দামি পোশাক পরতে ভালোবাসে। আর বোকার মতো থাকা এটা তার জন্মগত অভ্যাস। নিলয় আজকে বেশ একটা দামি পোশাক পরিধান করেছে। কলেজের পাশে একটা ফুলের দোকান রয়েছে। নিলয় দোকান থেকে তরতাজা কিছু গোলাপ ফুল কিনে নিয়েছে। তার বাম হাতে গোলাপ ফুলের ছোট্ট তোড়া। সে এটা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে। সকল স্টুডেন্ট নিলয়কে দেখার জন্য বেশ অবাক হয়েছে বটে, কেননা নিলয় যে আজকে দামি পোশাক পরে এসেছে। নিলয় তাকে আলপনাদের আড্ডায় সেখানে বসে প্রতিদিন আলপনা তার বান্ধবীদের সাথে আড্ডা দিতে থাকে। আর নিলয় দূর থেকে আলপনার মায়াবী মুখখানা দেখতে থাকে। নিলয় এটা ভেবে মুচকি হাসে যে ছেলে মেয়ে মানুষ দেখলে 10 হাত দূরে থাকতো, সেই ছেলে কিভাবে অচেনা একটি মেয়ের প্রেমে পড়েছে। নিলয় গাছতলে যেয়ে বসে। এখান থেকে কলেজে প্রবেশ করার গেটটা খুব ভালো করে দেখা যাচ্ছে। নিলয় তাকিয়ে আছে গেটটার দিকে। কখন যে ভালোবাসার মানুষ কলেজ ড্রেস পরা অবস্থায় প্রবেশ করবে। নিলয়ের পকেটে থাকা মোবাইল ফোনটা বেজে ওঠে। সে মোবাইল ফোন পকেট থেকে বের করতে হাতে নেয়। মেসেজ এসেছে। কোনো অ্যাকাউন্ট থেকে 50 লক্ষ টাকা নিলয়ের অ্যাকাউন্টে এসে জমা হয়েছে। নিলয় মুচকি হাসে মেসেজটা দেখে। গতকাল রাতে সে ডাক ওয়েবসাইটে প্রবেশ করেছিল। নিলয়ের অপেক্ষার অবসান ঘটিয়ে কলেজ গেট দিয়ে একটা বাইক প্রবেশ করে। বাইকটা কার সেটা নিলয় বেশ ভালো করে জানে, কারণ বাইকটা তার প্রাণপ্রিয় বন্ধু রবিনের। নিলয় লক্ষ্য করলো রবিনের বাইকের পিছনের সিটে একজন মেয়ে বসে আছে। মেয়েটার লম্বা চুলগুলোর জন্য চেহারাটা বোঝা যাচ্ছে না। নিলয়ের সামনে এসে রবিন বাইকটা থামায়। বাইক থেকে পিছনের বসা মেয়েটা নেমে দাঁড়ায়, সাথে রবিনও নামে। মেয়েটার চুলগুলো ঠিক করলে নিলয় দেখতে পায় যে মেয়েটা আর কেউ নয়, বরং আলপনা নিজেই। নিলয় কিছু বলতে যাবে, এর আগে রবিন নিলয়কে বলে ওঠে, আমি জানি নিলয়, তুই ভাবছিস যে আমার বাইকের পেছনে বসা মেয়েটাকে। চল তাহলে পরিচয় করিয়ে দিই। এটা হলো আলপনা, তোর ভাবি। কথাটা শোনা মাত্রই নীলা বসা থেকে উঠে দাঁড়ায় আর আগন্তুককে প্রশ্ন করে, ভাবি মানে? ভাবি মানে আমার গার্লফ্রেন্ড, তোর ভাবি, বুঝতে পেরেছিস? রবিনের মুখ থেকে কথাটা শোনা মাত্রই নিলয়ের হাত থেকে ফুলের তোড়াটা মাটিতে পড়ে যায়। তার মাথায় যেন সমস্ত আকাশটা ভেঙে পড়েছে। এতদিন নিলয় দূর থেকে যাকে ভালোবেসে এসেছে সে নাকি তার বন্ধু রবিনের গার্লফ্রেন্ড। নিলয় চুপ হয়ে গেছে। রবিন নিচ থেকে ফুলের তোড়াটা হাতে নিয়ে মুচকি হেসে বলে, কিরে নিলয়, আজকে তোর ড্রেস আপ চেঞ্জ, আবার ফুলের তোড়াও সাথে, ব্যাপারটা কি বলতো? কাউকে প্রপোজ করার চিন্তা আছিস নাকি? নিলয় মিথ্যা একটা হাসি দিয়ে বলে, যার জন্য হতে চেয়েছিলাম বাদশাহ, আজকে সে অন্য কারো রানী। তবে কি জানিস রবিন, এই নিলয় কখনো তার রানীর জন্য নিজের বাদশার চেয়ার ছাড়বে না। আমি বাদশাহ ছিলাম, আছি এবং থাকবো। কাউকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই নিলয় বেরিয়ে আসে কলেজ ক্যাম্পাস থেকে। এরপর আর কখনো নিলয়ের চেহারা দেখেনি কেউ ওই ভালোবাসাহীন শহরে। কি ব্যাপার নিলয়, বাস থেকে নামার ইচ্ছে নেই? না থাকলে বসে থাকো আর আমাকে জায়গা দাও, আমি নামবো। নিলয়ের চোখ জোড়া পেয়ে বন্ধ হয়ে এসেছিল। এতক্ষণ বাসের সিটে হেলান দিয়ে সে তার পিছনের জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা মনে করার চেষ্টা করছিল, যেখানে শারমিন ম্যাডামের কথা শুনে সে জাগ্রত হয় আর উঠে দাঁড়িয়ে বাস থেকে নামার জন্য সে অগ্রসর হয়। নিলয়ের বাস থেমে যায়। সামনে ক্যাম্পাস। যত দূরতে যে সেই লোকটাকে ফাইলগুলো দিতে হবে, তবে নিলয়ের ঝামেলা শেষ। নিলয় দ্রুত গতিতে পা চালাতে লাগলো। তখনই সে পিছন থেকে শুনতে পায়, মানুষের উপকার করতে নেই, আমাকে একা রেখেই বাস থেকে চলে এলে, এখন আবার দ্রুত পা চালিয়ে চলেও যাচ্ছ। বাহ বাহ বাহ। নিলয় না চাইতো শারমিন ম্যাডামের জন্য দাঁড়িয়ে থাকে, কিন্তু
কিছু করেনি তার। নিলয় কারোর উপকার করে না, আবার অপকারও করে না। কেননা বর্তমান যুগের মানুষ এমন হয়ে গেছে যে তারা কারোর উপকারের কথা মনে রাখে না, বরং যে উপকার করছে তার খারাপ করার চিন্তা করছে। নিলয় একটা বিষয় নিয়ে খুব ভাবছে, সেটা হলো শারমিন ম্যাডামকে নিয়ে। এই গল্পের নায়িকা কি শেষ পর্যন্ত শারমিন ম্যাডামই হবে, নাকি অন্য কেউ? কিন্তু নায়ক কে? নিলয় তো শুধু হ্যাকিং করে, আর তার ইচ্ছে নায়ক নয়, ভিলেন হওয়ার। ছোট থেকে নিলয়ের স্বপ্ন সে বড় হয়ে ভিলেন হবে। নিলয়, তুমি দেখতে বোকাশোকা, কিন্তু তোমার মাথায় অনেক বুদ্ধি আছে, কিন্তু বলতে হবে। ম্যাডাম, আমার যদি এতই বুদ্ধি থাকতো তাহলে কবে নিজের ড্রেস আপ চেঞ্জ করে নায়ক হয়ে যেতাম। নিলয়, একটা কথা মনে রাখবে, ড্রেস আপ চেঞ্জ করে ফেললেই তার আসল রূপ ধোঁয়াশা হয়ে যায় না। মানে হলো এটাই যে তুমি রহস্যময় বালক, তুমি রহস্য ভালোবাসো, আর আমি রহস্য উন্মোচন করতে ভালোবাসি। ম্যাডাম, আজকাল দেখছি আপনি খুব রহস্যময় কথা বলছেন। আমার তো মনে হচ্ছে তোমার কাছে এই রহস্যটা অতীত সামান্য, চাইলেই সমাধান করে ফেলতে পারো। উত্তর তোমার সন্নিকটে। নিলয় আর শারমিন ম্যাডাম একসাথে ক্যাম্পাসে প্রবেশ করেছে। এটা নতুন নয় সবার কাছে। এমন অনেকবার হয়েছে যে নিলয় আর ম্যাম একসাথে এসেছে। নিলয় গুটি গুটি পায়ে এগোচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে, কাউকে খুঁজে পাচ্ছে না, কিন্তু বলে, তুমি যাকে খুঁজতেছো সে এখানে নেই, পূর্ব পাশে পুকুর পাড়ে বসে আছে। নিলয় শারমিন ম্যাডামের দিকে তার চোখের দৃষ্টি স্থির করে নিয়ে নিলয় যতবার চোখের দিক পরিবর্তন করেছে ততবার ম্যাডাম তাকে কিছু না কিছুর ব্যাপারে সাহায্য করেছে। কিন্তু আজ কেন? নিলয় এখন যার জন্য বাস টার্মিনাল থেকে ক্যাম্পাসে এসেছে শারমিন ম্যাডাম, এটা জানলে কি করবে? নিলয়কে ভাবাচ্ছে বিষয়টা। সে চাইলেই ম্যাডামকে প্রশ্ন করতে পারে না, কেননা ম্যাডাম তার সিনিয়র। ম্যাডাম, আমি তো কাউকে খুঁজতেছি না। নিলয়, তোমার চোখ সম্বন্ধে আমার পড়া শেষ। আমি খুব ভালো করেই জানি তুমি এখন কাউকে খুঁজতেছো, আর সে এখন পুকুর পাড়ে বসে আছে। কিন্তু ম্যাডাম, আপনি কিভাবে জানলেন? বললাম তো, আমি রহস্য উন্মোচন করতে ভালোবাসি। তুমি নিলয় চাইলেই আমার রহস্য উন্মোচন করতে পারবে না। যাও তুমি, আমি আসি। শারমিন ম্যাডাম নিলয়ের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে চলে যায়। নিলয় দাঁড়িয়ে না থেকে পকেট থেকে মোবাইলটা বের করে ওই লোকটাকে কল লাগায়, কিন্তু নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। নিলয় শারমিন ম্যাডামের কথা মতো পুকুর পাড়ের দিকে যেতে থাকে। সে ভাবছে, শারমিন ম্যাডাম কে? তিনি কি সত্যি পেশায় একজন শিক্ষক, নাকি ছদ্মবেশী অন্য কেউ? কিছুই বুঝতে পারছে না নিলয়, তবে সে বেশ ভালোই বুঝতে পারছে নিলয়ের অনেক পরিচয়ই প্রকাশ পেয়েছে, কিন্তু নিলয় এখনও ম্যাডামের আসল পরিচয় জানতে পারল না। নিলয় হেঁটে হেঁটে পুকুর পাড়ে এসে দাঁড়ায়। পুকুর পাড়ে লম্বা সিঁড়ির মধ্যে একজন আগন্তুক বসে বসে বাদাম খাচ্ছে। নিলয় বুঝে গেছে যে এটাই সেই লোক যার জন্য সে বাস টার্মিনালে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। নিলয় কয়েকটা সিঁড়ি বেয়ে নিচের দিকে নামে। সে এখন ঠিক আগন্তুকের পিছনে দাঁড়িয়ে আছে। নিলয়ের মতো মানুষও দেখছি আজকাল কষ্ট পায়, এটা কি ভাবা যায়? নিলয় একটু অবাক হয়ে আগন্তুকের মুখ থেকে এমন কথা শুনে সে যেন আগন্তুকের ঠিক নিজ সিঁড়িতে বসে পড়ে। আগন্তুক নিলয়কে দেখে মুচকি হেসে কয়েকটা বাদাম তার দিকে এগিয়ে দেয়। নিলয় বাদাম নেয় না, এক এক করে ফাইলগুলো আগন্তুকের দিকে দিতে থাকে। সেই আগের নিলয় আমার সামনে বসে আছে, যে কাজ ছাড়া কিছুই বলে না, টাকা তার কাছে সব কিছু। মানুষ তার বাহিরের অবস্থাকে চাইলেই পরিবর্তন করতে পারে, কিন্তু ভিতরের অবস্থা আগের মতোই থেকে যায়। আমি কখন কি করি এটা তো সময় বলে দেয়। আমি জানি নিলয়, তুমি খুব রহস্যময় একজন মানুষ, কিন্তু তুমি এটা জানো যে তোমার থেকেও বড় মাইন্ড গেমারের আবির্ভাব ঘটেছে। আমি নিজের খবর ছাড়া অন্য কারো খবর রাখি না, তবে একটা কথা মনে রাখবেন, আমি যদি চাই তাহলে সবার গোপন খবর ও তথ্য প্রকাশ করে দিতে পারবো। নিলয়, তুমি বাদাম নিচ্ছ না যে? বাদাম খেয়ে কি হবে? বাদাম তো বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে। এখন তো মানুষ ভাত রুটি রেখে বাদাম খাওয়া শুরু করেছে। তুমিও বাদাম খাও, বাদাম খাওয়ার অভ্যাস করে নাও। আমি আপনার সাথে কাজের কথা বলতে এসেছি, আর আপনি আমার সাথে মজা করছেন।
যা সত্যি তাই বললাম। নিলয় তার ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ছোট ছোট মেমোরি কার্ড বের করে আগন্তুকের হাতে দেয়। আগন্তুক মেমোরি কার্ডটা বের করে হাতে নিয়ে ভালো করে দেখতে থাকে। এবার সে নিলয়কে জিজ্ঞেস করে, বিষয়টা কি নিলয়? তুমি আমাকে মেমোরি কার্ড দিচ্ছ কেন? কিছু পার্সোনাল তথ্য আছে এখানে যেটা আপনার প্রয়োজন হতে পারে। কিন্তু আমার অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি কেন? কত টাকা চাই আপনার? 7 কোটি দিলেই হবে। এত সামান্য পরিমাণ টাকা আপনি চাইবেন, এটা আমি ভাবতেও পারিনি। সে যাই হোক, আমি রুমে যেয়ে আপনার অ্যাকাউন্টে 10 কোটি টাকা পাঠিয়ে দেব। রবিন আর আলপনা কিন্তু শহরে এসেছে, বিষয়টা মাথায় রেখো। টাকার কাছে যখন বন্ধুত্ব সম্পর্কটা বিক্রি হয়ে যায় তখন বড্ড বেশি খারাপ লাগে। আগন্তুক ফাইলগুলো ঠিকঠাক করে হাতে নেয়, বসা থেকে উঠে দাঁড়ায়। নিলয়ও বসা থেকে উঠে দাঁড়ায়। তাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু একটাই, সেটা হলো একজন ভালোবাসে টাকা, অন্যজন ভালোবাসে মানুষের রক্ত। নিলয়ের সাথে স্টাইলিশ একজন ছেলে হাঁটছে। বিষয়টা খুবই অবাক করার মতো, কিন্তু নিলয়ের কাছে এটা বেশ হাস্যকর। দূর থেকে শারমিন ম্যাডাম নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দেন। নিলয় চোখ জোড়া কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখে। এখন সেসব জায়গায় শুধু শারমিন ম্যাডামের সেই রহস্যময় হাসি দেখতে পাচ্ছে। আগন্তুক যে তার দামি গাড়িটার দরজা খুলে বাম পাটা গাড়ির ভিতরে রেখে নিলয়ের দিকে তাকায়। নিলয় চলে যাচ্ছে, তবু আগন্তুক নিলয়কে উদ্দেশ্য করে বলে, আমি জানি আমি কখনো 2.440 হতে পারবো না, তবে সকলের মাঝে আমি মিস্টার 420 হয়ে থাকতে চাই। কথাটা শোনা মাত্রই নিলয় পিছনের দিকে তাকিয়ে আগন্তুককে একটা মুচকি হাসি উপহার দেয়। আগন্তুক নিলয়ের হাসির মানে বুঝতে পেরে গেছে। মিস্টার 440 সব চাইতে তার শহরে মিস্টার 420-এর অস্তিত্ব দেওয়া কোনো ব্যাপার না, তবে হতে চলেছে মিস্টার 420-এর আবির্ভাব। সবই যেন অজানা রহস্য। নিলয় বর্তমানে আবদ্ধ একটা কক্ষে অবস্থান করছে। আশপাশে রয়েছে অনেক বড় বড় কম্পিউটার। রুমটা অন্ধকার হলেও কম্পিউটারগুলো রং বেরঙের আলোয় দৃশ্যমান হয়ে উঠেছে। নিলয়ের সামনে রয়েছে মস্ত বড় কম্পিউটার। এই রুমের সবচেয়ে দামি এবং পাওয়ারফুল কম্পিউটার এটা। নিলয় এখানে এসেছে সেটা বিকেলে, কিন্তু এখন কয়টা বাজে সে জানে না, কেননা এখানে প্রত্যেকটা কম্পিউটারের টাইম চেঞ্জ করা যায়, কারণ নিলয়ের রীতি এটা। সে যে যে দেশগুলোর ব্যাংক থেকে বড় বড় অ্যাকাউন্ট হ্যাক করে তার সময় দেওয়া আছে। নিলয় তার ঘাড় ঘুরিয়ে পিছনের দেওয়ালের দিকে তাকায়। সেখানে মস্ত বড় একটা ঘড়ি ঝুলছে। দেয়াল ঘড়িতে বর্তমান সময় রাত 11টা বেজে 20 মিনিট। নিলয়ের জন্য হ্যাকিং টাইম মাত্র শুরু হয়। নিলয় তার ইমেলে প্রবেশ করে। মার্কো জ্যাক নামে একজন তাকে মেল করেছে। কিছু ইংরেজি বাক্যের সাথে কিছু কি ওয়ার্ড রয়েছে। সবশেষে একটা লিঙ্ক দেওয়া আছে। নিলয় আগে কখনো ওয়েবসাইটে আসেনি, তবে এটা যে হ্যাকিং সাইট এটা বুঝতে তার অসুবিধা হলো না। সাধারণ হ্যাকিং ওয়েবসাইটগুলোতে 4টা ইন্টারন্যাশনাল ভাষার সংমিশ্রণে একটা লোগো তৈরি করা হয়, যেটা দেখে সহজেই মানুষ বুঝতে পারে যে এটা হ্যাকিং ওয়েবসাইট। নিলয়ের জানার আগ্রহ অনেক, তাই সে ওয়েবসাইটটা ঘুরে ঘুরে দেখছে। তবে এটা থেকে সে নতুন কিছু তৈরি করতে পারবে এটার কোনো নিশ্চয়তা নেই, কারণ এই ওয়েবসাইট দিয়ে শুধু মানুষের কল ট্র্যাকিং করা যায়। নিলয় এখন যে ওয়েবসাইটে আছে সেটার ভিতরে রয়েছে 2টা জগৎ, একটা ভালো জগৎ, অন্যটা খারাপ জগৎ। হঠাৎ নিলয়কে ওয়েবসাইট থেকে বের করে দেওয়া হলো। নিলয় প্রায় অবাক হয় হঠাৎ এমন কাণ্ড দেখে। সে আবার লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে। তাকে এখন বলেছে সে যদি এই ওয়েবসাইটে থাকতে চায় তাহলে তাকে একটা জিমেইল অ্যাড হতে হবে। নিলয় তার টেপ মেইলে ঢুকে সেখান থেকে একটা জিমেইল কপি করে নিয়ে ওয়েবসাইটের যেখানে জিমেইল চাচ্ছে সেখানে পেস্ট করে। এবার সে শক্তিশালী একটা পাসওয়ার্ড অ্যাড করে। ওয়েবসাইট থেকে নিলয়কে কিছু সময়ের জন্য অপেক্ষা করার জন্য বলছে। নিলয় কম্পিউটারের সামনে থেকে উঠে দক্ষিণ পাশের মাঝারি আকারের কম্পিউটারের সামনে যেয়ে বসে। সে দক্ষিণ পাশের কম্পিউটার দিয়ে আমেরিকার যত বড় বড় ব্যাংক আছে সেখান থেকে অ্যাকাউন্ট হ্যাক করে নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়ে আসে। নিলয় আমেরিকার মস্ত বড় বিজনেসম্যান জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সে হ্যাক করতে পারছে না। কিছুজন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টের প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার আছে,
যেগুলো সে ডাক ওয়েবসাইট থেকে ইনকাম করেছে। নিলয় কখনো সৎ মানুষদের অ্যাকাউন্টে হাত দেয় না। জন নিউল্যান্ড ডাক ওয়েবসাইটে বন্ধুদের ব্যবসা করে, যেটা একেবারে অসৎ পথে টাকা ইনকাম। বিগ ডিজিটাল সিকিউরিটি ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে ঢোকার সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে। নিলয় জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জানে, তাই সে কিবোর্ড দিয়ে টাইপ করে 2490156724 প্রসেসিং হচ্ছে, কিন্তু এবার ইরোর হয়ে গেল। নিলয় হাল না ছেড়ে আবারও ট্রাই করে, এবার আর ইরো নাই, লোডিং হওয়া শুরু করেছে। ওয়েবসাইট থেকে নিলয়কে হাই অ্যালার্ট জারি করেছে। নিলয় জানে এখন তাকে কি করতে হবে। সে বেশি দেরি না করে তার কম্পিউটার লোকেশন ট্র্যাকিং চেঞ্জ করে দিয়েছে। এখন পুলিশ যদি নিলয়কে ধরতে চায় তাহলে ট্র্যাকিং করে, তাহলে পুলিশ দেখবে নিলয়ের লোকেশন কখনো দেখাচ্ছে আমেরিকা, কখনো লন্ডন, আবার কখনো ব্রাজিল। নিলয়ের সঠিক লোকেশন তারা খুঁজে পাবে না। নিলয় বর্তমানে নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ফেলেছে। সে যেন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা পাবে বলে ধারণা করেছিল, এখানে তার থেকেও কয়েক গুণ বেশি দেখাচ্ছে, প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার। নিলয় নিউল্যান্ডের অ্যাকাউন্টগুলো সমস্ত টাকা দিয়ে অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলে। বর্তমানে নিলয়ের অ্যাকাউন্ট রয়েছে প্রায় 600 বিলিয়ন মার্কিন ডলার। নিলয় কতিপয় মাইন্ড গেমার, যার কারণে দেরি না করে জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টটা লক করে দেয়। এখন কেউ চাইলে নিউল্যান্ডের টাকা ট্রান্সফার হিস্টোরিতে দেখতে পারবে না। নিলয়ের কাজ শেষ। এখন সে কম্পিউটারের সামনে থেকে উঠে বসে। সে একা রুমের মধ্যে জোরে জোরে চিৎকার করছে আর হাসছে আর বলছে, এই ধুলোর পৃথিবীর কাছে আমি একটা বালুর সমান। পৃথিবী আমাকে নিজের প্রয়োজন হিসেবে মনে করে না, কিন্তু আমার চাই দুনিয়া। ইতিহাসের পাতায় আমি আমার নাম রেখে যেতে চাই না, তবে সমস্ত পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চাই যে আমার মতো হ্যাকার হওয়া সম্ভব নয়। নিলয়ের কাছে একটা কম্পিউটার আছে যেটার মধ্যে সেকেন্ড হিসাব করে টাকা ইনকাম করা হয়। সবই তার হ্যাকিং মস্তিষ্কের অবদান। ছোটবেলা যখন নিলয়ের বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, তখন ডাক্তার বলেছিলেন অন্য সকল শিশুর মাথায় যত পরিমাণ নিউরন রয়েছে, নিলয়ের মাথায় সবার থেকে কিছু পরিমাণ বেশি নিউরন দিয়ে গঠিত। সেই সকল নিউরন তাকে অনেক জ্ঞানী হওয়ার জন্য সাহায্য করবে। নিলয়ের কাছে এখনও সেই ডাক্তারের দেওয়া রিপোর্টটা রয়েছে, যেটা দেখে নিলয় এখনও প্রতি রাতে মুখ উজ্জ্বল করে হাসে। তবে ভয় তার একটাই, সেটা হলো মৃত্যুর। সকাল 9:40 সানি, রাকেশ, নীলা ক্যাম্পাসে জলপাই গাছের নিচে বসে আছে। সানি অবশ্য নীলার অনেকটা কাছাকাছি বসে আছে, কিন্তু রাকেশ তাদের দুজনের থেকে সামান্য দূরে বসে আছে। রাকেশের অনেক ইচ্ছা সে মিস্টার 440-এর মতো হওয়ার, কিন্তু সেটা অসম্ভব নয়। সেটা তার মাথায় বারবার আসে। সানি আর নীলার কেবিনের দিকে কোনো খেয়াল নেই, নিজেদের প্রেম নিয়ে তারা ব্যস্ত। সানি আর নীলা, তোদের আমি আজকে শেষবারের মতো বলছি, যদি প্রেম করার ইচ্ছে হয় তাহলে পার্কে চলে যা, হয়তো নীরব জায়গায়, কিন্তু তোরা আমার সাথে বসে এগুলো করিস। কোথায় 3 জন মিলে আড্ডা দেবো তা না করে তোরা দুজনকে নিয়ে ব্যস্ত থাকিস। রাকেশের কথা শুনে সানি নীলার থেকে একটু সরে এসে রাকেশের কাঁধে হাত দেয়। রাকেশ সানির হাতটা কাঁধ থেকে নামিয়ে নেয়। রাকেশের বুকে সব সময় স্টাইলিশ একটা চশমা ঝুলে থাকে। সানি সবসময় স্মার্ট হয়ে চলাফেরা করে। নীল তো কম না, সব কিছুর মধ্যে দামি ব্র্যান্ডগুলো ব্যবহার করে। সবাই নিজেদের বেশ ভালো বুঝে। রাকেশ, তুই কি আমাদের ভালোবাসা থেকে জেলাস ফিল করিস? এটা কেমন কথা নীলা? আমাকে দেখে কি তোর এমন মনে হয়? দেখে তো এমনই মনে হয় না, তবে তোর কথার ধরন কিন্তু এমনটাই বোঝায়। নীলা, তুই কি পাগল হয়ে গেছিস? তোদের দুজনের ভালোবাসা এক করার জন্য আমি কি না করেছি, আর তুই এখন বলছিস আমি তোদের ভালোবাসা দেখে জেলাস ফিল করছি? বাহ বাহ। তোরা দুজন থাম এবার। আর নীলা, রাকেশ তো ঠিকই বলেছে, তাকে পাশে বসিয়ে আমরা যদি নিজেদের মধ্যে ব্যস্ত থাকি তাহলে সে বসে বসে কি শুধু এইগুলোই দেখবে? কিন্তু সেই কথাটা তো বুঝিয়ে বলবে, তাই না? তোদের দুজনকে তো আমি প্রতিদিনই বলি, কিন্তু আমার কথার কোনো মূল্যই নেই, তাই আজকে এমনভাবে বলছি। কথাটা বলেই রাকেশ বসা থেকে উঠে দাঁড়ায়। সে সামনের দিকে ডান পাটা বাড়িয়ে দিবে, সাথে সাথে সানি তার ডান হাতটা টান দিয়ে বসিয়ে দেয়। রাগ করে চলে যাচ্ছিস কেন? রাগ করার কথা তো আমাদের। রাকেশ সানির কথার মানে বুঝতে পারছে না। যেখানে রাকেশের কথার কোনো মূল্য নেই সেখানে রাকেশ রাগ করছে, কিন্তু সানি বলেছে রাকেশের নাকি রাগ করার কোনো মানে নেই।
রাকেশ সানির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। রাকেশের এভাবে তাকানো দেখে সানি মুচকি এসে বলে, এভাবে থাকলে তো ভয় পাই আমি। তুই আমাদের প্রেম করার মাঝে ডিস্টার্ব করছিস, সেহেতু রাগ তো আমাদের করাই উচিত, কিন্তু সেখানে রাগ করছিস তুই। তাহলে হাত ছেড়ে দে, আমি চলে যাই। আমি গেলে তো তোদের প্রেম করতে আর অসুবিধা হবে না। আরে রাকেশ, মজা করেছি, এখনো রাগ করে বসে থাকবি? আমরা তো তোর ফ্রেন্ড, আর ফ্রেন্ডের প্রতি কি রাগ করা যায়? আমি এখন বেশ বুঝতে পারছি, থাক আর জ্ঞান দেওয়া লাগবে না। ক্যাম্পাসের গেটের দিকে তাকিয়ে দেখ কে আসছে। রাকেশ কথা শুনে সানি আর নীলা ক্যাম্পাসের গেট দিয়ে ভিতরে তাকায়। ঢিলে ঢালা পুরনো প্যান্ট, সামান্য ময়লা লেগে থাকা হলুদ একটা টি শার্ট পরে, চোখে মোটা ফ্রেমে চশমা লাগিয়ে একটা ছেলে প্রবেশ করছে। তার কাঁধে স্টুডেন্ট ব্যাগ ঝুলছে। নীলার আর সানির বুঝতে অসুবিধা হলো না যে ছেলেটা কে। আরে এটা তো আমাদের ক্যাম্পাসের ইনোসেন্ট বয় নিলয়। চল আজকে নিলয়কে রেগিয়ে দিই। রাকেশ, তোর মাথা খারাপ হয়েছে নাকি? নিলয় যতই বোকা হোক না কেন, সে কিন্তু আমাদের সিনিয়র। সিনিয়র তো কি হয়েছে, আমরা মজা নেবো আর ছেড়ে দেবো তাকে, এখানে সমস্যা নেই কোনো। সানি একেবারে ঠিক বলেছে, নিলয়কে রাগিয়ে দিলে কেউ কিছু বলবে না, আর কোনো ঝামেলাও হবে না। কে বলেছে তোদের নিলয়কে র্যাক দিলে কোনো ঝামেলা হবে না? নিলয়কে র্যাক দিলে অনেক বড় ঝামেলা হবে, এটাই আমি বলে দিচ্ছি। নিলয়ের মতো সাধারণ ছেলের জন্য কোনো ঝামেলা হবে না। নিলয় যদি সাধারণ কেউ না হয় তাহলে মানে না জানাই ভালো। নিলয়ের আজকে ক্যাম্পাসে আসতে মন চাচ্ছিল না, তবু সে এসেছে কোনো এক মস্ত বড় প্রয়োজনে। মানুষ নাকি নিজ প্রয়োজন ছাড়া কিছুই করে না, ঠিক তেমনি নিলয়। কিন্তু নিলয় সবার মতো হলেও তার চিন্তা চেতনা অন্যদের থেকে কিছুটা ব্যতিক্রম। পা হেলাতে হেলাতে নিলয় তার ডিপার্টমেন্টের দিকে যাচ্ছে। সে লক্ষ্য করলো জলপাই গাছের নিচে সানি, রাকেশ আর নীলা বসে আছে। এটা দেখে নিলয় মুচকি হাসে, কেননা নিলয়ের আসল পরিচয় তাদের সবার কাছে অজানা, তবে একজন। এই নিলয়, একটু এদিকে আয় তো। নিলয় সানিদের সামনে দিয়ে যাচ্ছিল। যখন সে তাদের পেরিয়ে সিঁড়িতে পা রাখবে, তখনই সে পিছন থেকে কথাটা শুনতে পায়। গাছের নিচে বসা সবার গলা স্বর নিলয়ের কাছে পরিচিত। এখন যে নিলয়কে ডাক দিয়েছে সে হলো রাকেশ। নিলয় মুচকি হাসে, সে জানে এখন তার সাথে কি ঘটবে। নিলয় পিছনে ফিরে তাকায়, রাকেশ হাতে ইশারা করে তাদের দিকে যাওয়ার জন্য। নিলয় আশেপাশে তাকিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে রাকেশের সামনে দাঁড়ায়। সে নিজের থেকে চশমাটা ঠিক করে বলে, ভাইয়া কেন ডেকেছেন আমায়? সেটা কি এখনই বলতে হবে? আসলে ভাইয়া ক্লাসের সময় ঘনিয়ে এসেছে, যা বলার তাড়াতাড়ি বলেন। আমার কথা আগে নাকি তোর ক্লাস আগে? ক্লাসটা আমার প্রয়োজন, কিন্তু আপনার কথা শোনাটা আমার প্রয়োজন নয়। কথার দিক দিয়ে তো তুমি বেশ স্মার্ট, কিন্তু তোমার ড্রেস আপ এত আনস্মার্ট কেন? ড্রেস আপ দেখে মানুষ বিচার করা ঠিক নয়, এটা শুধু বোকামি মাত্র। ক্যাম্পাসের একটা মেয়েকে আমার ভীষণ পছন্দ, তুমি এখন গিয়ে তার কাছে আমার প্রপোজালটা দিয়ে আসবে। এই ধরনের কাজ আমি করতে পারবো না, নিজের কাজ নিজে করবেন। নিলয়ের কথা শুনে রাকেশ বসা থেকে উঠে দাঁড়ায়। সে যে সরাসরি নিলয়ের কলার ধরে। নিলয় এটা দেখে কোথায় রাখবে, কিন্তু সে না রেগে মুচকি হেসে বলে, বনে শিকার করতে শিকারিও যায়, আবার সিংহও যায়। কখনো কখনো শিকারি নিজেই শিকার হয়ে যায়, তাও সিংহের হাতে, কখনো বা হিংস্র প্রাণীর হাতে। কিন্তু সিংহ পুরো শিকারি জাতিটাকেই ট্রেনিং দেয়। নিলয় কথাটা বলে রাকেশের হাতটা নিজ কলার থেকে ছাড়িয়ে নেয়। রাকেশও বাকিরা শুধু বোকার মতো তাকিয়ে নিলয়ের কথা শুনছিল। নিলয় নিজ চোখ থেকে চশমাটা হাতে নিয়ে সিঁড়ির দিকে অগ্রসর হয়। রাকেশ জি সানির পাশে বসে। বলেছিলাম নিলয়ের সাথে ঝামেলা করিস না। ছেলেটা দেখতে কিন্তু যতই বোকা হোক না কেন, পুরোপুরি ফিল্ম স্টাইলে বলে। আজকে বিকালে নিলয়কে বোঝাবো যে আমি রাকেশ কতটা ভয়ঙ্কর প্রকৃতির মানুষ। রাকেশ, বিষয়টা এখানেই সমাপ্ত দে, পরে কিন্তু বড় কোনো ঝামেলা হলে আমি তোর সাথে থাকবো না। যত যাই হোক না কেন, আজকে নিলয়কে বোঝাবো। কথাটা শেষ করতে পারেনি রাকেশ, তার আগে তার পকেটে থাকা মোবাইল ফোনটা বেজে ওঠে। সে পকেট থেকে মোবাইলটা বের করে দেখে যে তার ইমেলে একটা মেসেজ এসেছে, তাও আবার কোনো ফেক ইমেল থেকে। রাকেশ বলে ওঠে, এইসব ফেক ইমেল থেকে যে কিভাবে মেসেজ আসে বুঝতে পারছি না। আমার ইমেইলে তো ফেক আইডি থেকে মেসেজ এসেছে। আমারও একই ঘটনা। আচ্ছা রাকেশ, তুই তোর মেসেজটা আমাকে পড়ে শোনা তো। রাকেশ মেসেজটা পড়তে শুরু করে, মানুষকে সাবধান করা আমার কাজ না, তবে তোদের তিনজনকে সাবধান করার একটাই কারণ, তা হলো তোরা তিনজন আগুনে হাত দিয়েছিস। ভুলে যাস না, আগুন কিন্তু সব কিছু পুড়িয়ে ফেলে। আমি জানি তোদের সাথে মিস্টার 440 কন্ট্রাক্ট রয়েছে, তবে আমি কাউকে ভয় পাই না। যে কাজ করেছিস সেটা যেন আর ভুলেও না হয়।
এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। মেসেজ পড়া শেষ করে থামে রাকেশ। সে সামান্য ভয় পেয়ে গিয়েছে মেসেজটার উপর। রাকেশ বাকি দুজনের দিকে তাকায়। এবার নীলা বলে ওঠে, আমার আর সানির কাছে একই মেসেজ এসেছে, কিন্তু তাও আবার ভিন্ন ভিন্ন আইডি থেকে। কোন কাজের কথা বলছে লোকটা? ব্যাংক থেকে টাকা চুরির ব্যাপারটা নাকি নিলয়ের সাথে ঝামেলা করার ব্যাপারটা? আমার মনে হয় মিস্টার 440-কে বিষয়টা জানানো উচিত, তাও আবার অতি দ্রুত। ভাইয়াকে তো রাত 12টার আগে মেসেজ দেওয়া নিষেধ। আমি ভাইয়াকে বলবো, তাও রাত 12টার পরে। সকলের মাথা পেয়ে ঘাম ঝরছে। নতুন কোনো রহস্যের ভিতর পড়েছে মিস্টার 440-এর টিম। তাহলে কি হ্যাকিং জগতে মিস্টার 440-এর চেয়ে বড় কোনো হ্যাকারের আবির্ভাব ঘটেছে? জানা নেই কিছু, সবই রহস্যের মায়াজাল। নীলাদের অবস্থা দেখে দূর থেকে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি দেখছে আর রহস্যময় হাসি হাসছে। অন্ধকার রুমের ভিতর কালো বিড়াল খুঁজে পাওয়া যেমন অসাধ্যকর, ঠিক তেমনি রহস্য উন্মোচন করতে ততটাই কষ্টকর। চারিদিকে রাতের অন্ধকারের ঘন ঘটা, ঝিরঝির বাতাসে দেহ মন জুড়িয়ে যায়। রাত তখন 3:30। সমস্ত শহর জুড়ে একটা থমথমে স্তব্ধতা বিরাজমান। কিছুক্ষণ আগেও শহরের লোকারণ্য ছিল। গাড়ির শব্দে ঘুমানোর সমস্যা হতো, কিন্তু এখন সবকিছু বন্ধ। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। গ্রীষ্মকালে ঠান্ডা অনুভব হচ্ছে। শহরে প্রতিদিনই 2-3টা খুন হচ্ছে, কিন্তু পুলিশ খুনিদের ধরতে অসক্ষম। তাদের ধারণার বাইরে যে খুনি তার খুন করা চালিয়ে যাচ্ছে। অদৃশ্য হয়ে যাচ্ছে খুনি সকলের সামনে থেকেই। কাঠের চেয়ারের সাথে বাঁধা অবস্থায় নিলয়। আজ 3 দিন হলো নিলয় বাহিরের আলো দেখেনি। কে বা কারা যেন তাকে হল থেকে তুলে নিয়ে এখানে এসেছে। নিলয় তাদের চেহারা পর্যন্ত দেখেনি। প্রতিদিন সময় মতো নিলয়ের খাবার চলে আসতো। আজকে নিলয়ের ঘুম হয় না। চোখ জোড়া বন্ধ করে কিছু স্মৃতি ভেসে উঠছে। বাহিরে বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। নিলয়ের মাথার উপর 60 ওয়াটের বাল্ব জ্বলছে। রুমটা বেশ বড়। এটাকে রুম না বলেই চলে, কারণ জায়গাটা বিশাল অন্ধকার। পুরনো কিছু ভাঙ্গা জিনিসপত্র পড়ে আছে। 60 ওয়াটের বাল্বের হলদেটে আলো বেশি দূর যাচ্ছে না। যতটুকু পর্যন্ত যাচ্ছে ততটুকু নিলয় দেখছে, এর বেশি দেখা সম্ভব না। সবকিছু অন্ধকারে ঢেকে গেছে। হঠাৎ করে বিকট একটা শব্দ হয়। নিলয় চোখ মেলে তাকায়। বিদ্ঘুটে অন্ধকারের মধ্য দিয়ে কয়েকটা লোক হেঁটে আসছে এদিকটায়। নিলয়ের কান সতর্ক হয়ে গিয়েছে। দূরের শব্দ এখন তার কাছে অতি নিকটে মনে হচ্ছে। 5 জন লোক এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় ভালো করে তাকায়। লোকগুলোর দিকে 3 জন লোক তার অতি পরিচিত, আর 2 জনকে চিনে না নিলয়। চিনতেও চায় না এরা কারা। কি অবস্থা নিলয়? ও সরি মিস্টার 440। নিলয় বাঁকা হাসে। সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে রবিন উপস্থিত আছে। এখন সেই নিলয়কে উদ্দেশ্য করে কথাটা বলেছে। নিলয় তার চোখের দৃষ্টি রবিনের পাশে দাঁড়িয়ে থাকা মেয়ের দিকে ফেলে। আলপনা, যাকে নিলয় ভালোবাসত। এটাকে ভালোবাসা বলা হয় কিনা এটা জানে না নিলয়। আলপনার ঠিক পাশে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে তার জ্বলন্ত সিগারেট। তাকে অনেকটা ভিলেনের মতো দেখা যাচ্ছে। তাদের সকলের পাশে যে 2 জন দাঁড়িয়ে আছে তাদেরকে দেখে মনে হচ্ছে যে এরা পাহারাদার। 2 জনের হাতে AK-47 রয়েছে। এগুলো দেখে যেখানে ভয় পাওয়ার কথা সেখানে নিলয় হাসি পাচ্ছে। তবুও নিলয় হাসে না। তবে চেহারায় ভয় পাওয়া একটা ভাব ফুটে উঠেছে। রবিন একটা বাক্স টেনে বসে। মুখে তালা লাগিয়ে কোনো লাভ নেই, কথা বলতে হবে। আমার কাছে বলার মতো কিছুই নেই। বলার মতো অনেক কিছু আছে, যদি তুই সেটা বলিস। আমাকে এখানে ধরে আনা হয়েছে কেন? 300 কোটি টাকা কোথায় আছে সেটা জানার জন্য। কথাটা শোনা মাত্রই শব্দ করে হেসে ওঠে নিলয়। নিচে পড়ে থাকা চেয়ারটা তুলে বসে পুলিশ অফিসার জামাল সাহেব। পায়ের উপর পা তুলে বেশ আয়েশ করে বসে আছেন তিনি। নিলয়ের সম্পর্কে তার কিছু অজানা নয়। আলপনা এখনো দাঁড়িয়ে আছে, এটা দেখে নিলয় বলে, আলপনা দাঁড়িয়ে থাকলে অযথা পায়ে ব্যথা করবে। এর চেয়ে ভালো হবে তোমাকে ছেড়ে দিয়ে ফাঁকা চেয়ারটায় তুমি বসে পড়ো। এখানে বসার জন্য আসিনি, অযথা কথা না বলে যা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে। উত্তর নেই আমার কাছে। আমি ভুল শুনিনি তো? নিলয়ের কাছে এমন কোনো প্রশ্ন আছে যেটার উত্তর নেই, এটাও বিশ্বাস করতে হবে আমাকে। আগের নিলয় আর এখনকার নিলয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, যেটা বোঝার ক্ষমতা তোমাদের নেই। নিলয়, বেশি কথা আমার পছন্দ না। তুই পরিবর্তন হয়েছিস এগুলো বলে কোনো লাভ নেই।
আমার শুধু ওই 300 কোটি টাকার সন্ধান চাই। টাকার ব্যাপারে আমি কোনো কথা বলতে ইচ্ছুক নই। হুট করে জামাল সাহেব তেড়ে আসে নিলয়ের দিকে। কেউ ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করে না, কারণ সবাই এটা জানে যে জামাল সাহেব খুবই রাগী, অন্তর্মুখী স্বভাবের মানুষ। সবসময় চুপ থাকাই চেষ্টা করে। তিনি যখন নিশ্চুপ থাকে তখন পরিবেশটা শান্ত থাকে, কিন্তু যখনই তিনি রেগে যান তখনই পরিবেশটা অশান্ত হয়ে যায়। জামাল সাহেব চেয়ারের পাশ থেকে নতুন স্টিকটা উঠিয়ে হাতে নেয়। সবাই তাকিয়ে আছে ওনার দিকে। কি করতে চলেছেন উনি? মুহূর্তের মধ্যে তিনি নিলয়ের বাম হাতে জোরে একটা বাড়ি মারে। নিলয় ব্যথা পেয়েছে, এটা তার মারাত্মক চিৎকার শুনেই বোঝা যাচ্ছে। জামাল সাহেব হাসে, কিন্তু সেই হাসিটা বেশিক্ষণ স্থায়ী থাকে না। নিলয় কান্নার মধ্যে হেসে ওঠে। জামাল তার কলার চেপে ধরে। নিলয়ের চোখে তার চশমাটা নেই। ছোট চোখজোড়া দুটো কেমন যেন ব্যথা করছে। শরীরে কোনো জায়গায় ব্যথা ফেলে তার প্রভাব অনেকটা নিলয়ের চোখে অনুভব হয়। এটা আমার আড্ডা, এখানে তোকে কেউ সাহায্য করবে না। তাকিয়ে দেখ, তোর বন্ধু বসে আছে, তার টাকা চাই, কিন্তু আমার তোকে চাই। আমাকে আপনার কেন প্রয়োজন? প্রয়োজন আছে বলেই তো টাকা না চেয়ে তোকে চেয়েছি। কোনো উদ্দেশ্য নেই আপনার? আছে তো, খুব বড় উদ্দেশ্য আছে আমার। সেটা কি? তুই আমার আন্ডারে কাজ করবি আনঅফিসিয়াল ভাবে, এটাই আমার উদ্দেশ্য। নিলয় কারো আন্ডারে কাজ করে না, বরং তার আন্ডারে মানুষ কাজ করে। জামাল সাহেব কিছু একটা ভেবে নিলয়ের কলার ছেড়ে স্টিক হাতে আগের মতো চেয়ারে বসে পড়ে। তিনি হাত দিয়ে একটা ছেলেকে ইশারা করে। ছেলেটা দিয়ে নিলয়ের বাঁধন খুলে দেয়। নিলয় ছাড়া পেয়ে কিছুটা উৎফুল্ল, কিন্তু ব্যথায় বাম হাতটা নাড়াতে পারছে না। সে পায়ের উপর পা তুলে হাত দুটো চেয়ারের কবজাতে রাখে। নিলয়ের এমন স্টাইল দেখে রবিন বেশ রেগে যাচ্ছে। তার সবচেয়ে বেশি রাগ লাগছে এটা দেখে যে জামাল সাহেব নিলয়কে মুক্ত করে দিয়েছেন নিজের স্বার্থের জন্য। এটা কি হলো জামাল সাহেব? কোনটা কি হলো? নিলয়কে ছেড়ে দিলেন কেন? আমি বলি কেন তিনি ছেড়ে দিয়েছেন। দুজনের কথার মাঝে নিলয় কথাটা বলে। তার কথা শুনে রবিন সহ সকলেই তাকায় তার দিকে। নিলয় দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে ইশারা করে সিগারেট দেওয়ার জন্য। ছেলেটা জামাল সাহেবের দিকে আর চোখে তাকায়। মাথা ঝাঁকায় জামাল সাহেব। ছেলেটা অনুমতি পেয়ে নিলয়কে একটা সিগারেট জ্বালিয়ে দেয়। নিলয় সিগারেটের লম্বা করে একটা টান দিয়ে ধোঁয়াগুলো নাক দিয়ে ছাড়তে ছাড়তে বলে, এই পৃথিবীতে সবাই নিজেদের স্বার্থের কথা ভেবে কাজ করে। যেমন জামাল সাহেব, আমাকে তার প্রয়োজন, তাই তিনি তোদের দুজনকে ব্যবহার করে নিজের কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু আমি তার কথায় রাজি না। তবে 50% শেয়ারে কাজ করব, অর্ধেক আমার অর্ধেক তোর। আমি জানি আপনি এই পর্যন্ত যাবেন, কিন্তু কাজটা কি? বড় বড় বিজনেসম্যানদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা, সেখান থেকে যত টাকা পাবো সেটা দুজনের মধ্যে ভাগাভাগি করে নেব। হ্যাক করবি তুই, আর নিরাপত্তার দায়িত্ব আমার। আমার একটা শর্ত আছে, যদি আপনি সেটা মানেন তাহলে ডিল ফাইনাল, আর যদি না মানেন তাহলে বুঝতেই তো পাচ্ছেন। জামাল সাহেব বুঝে গেছে নিলয়ের কথার মানে। তিনি যদি তার শর্ত মানে তাহলে নিলয় ডিল ফাইনাল করবে, আর না মানলে নিলয় নিজের মতো থাকবে। জামাল সাহেব চায় না নিলয়কে হাতছাড়া করতে, তাই তিনি রাজি হয়ে যায় নিলয়ের কথায়। নিলয় মুচকি হাসে। রবিন আর আলপনা শুধু দেখে যাচ্ছে কি হচ্ছে এখানে। জামাল সাহেব, তাহলে আমি আমার শর্তের কথা বলতে পারি? কেন নয়, বল তোর কি শর্ত? তাহলে এখনই রবিন আর আলপনাকে শেষ করে দেন। অবাক চোখে তাকাই জামাল সাহেব। বসা থেকে উঠে দাঁড়ায় রবিন। ছুটে আসে নিলয়ের দিকে। জামাল সাহেব বাধা দেয়। রবিন ধাক্কা মারে জামাল সাহেবকে। জামাল নিচে পড়ে যায়। নিলয় নিচে তাকায়। জামাল তার স্টিক দিয়ে রবিনের পায়ের গোড়ালিতে জোরে একটা বাড়ি মারে। রবিনের কিছু হয় না। সে নিলয়ের কলার ধরে চেয়ার থেকে তুলে দাঁড় করায়। নিলয় সিগারেট ফেলে দেয়। চোখ রাখে রবিনের চোখে। শান্ত চোখ জোড়া রাগে লাল হয়ে গেছে। প্রতিশোধের নেশা কাজ করছে। একটা ছেলে আলপনাকে মারার জন্য এগিয়ে যায়। আলপনা নিচ থেকে কাঠের খালি বক্সটা হাতে নিয়ে ছেলেটার মাথায় মারে। ছেলেটার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। সে আলপনা থেকে দূরে সরে আসে। আরেকটা ছেলে এগিয়ে আসছে তার দিকে। এবার আলপনা আশেপাশে তাকায়। তার থেকে সামান্য দূরে একটা লোহার রড পড়ে আছে। সে যে সেটা হাতে নেয়। ছেলেটা বুঝে গেছে এটা দিয়ে বাড়ি দিলে তার অস্তিত্ব থাকবে না, তাই সে পিছুপা হয়ে পিছিয়ে আসে। অনেকক্ষণ হয়েছে চুপ হয়ে আছে নিলয়।
রবিন বিষধর সাপের মতো ফুসফুস করছে। কখন জানি নিলয়কে কামড়ে দেয়, সেই অপেক্ষায় আছে আলপনা। জামাল এগিয়ে আসে রবিনের দিকে। কি হচ্ছে এইসব রবিন? তুমি নিলয়ের কলার এইভাবে ধরেছো কেন? আপনি তখন নিলয়ের কলার ধরেছিলেন, তখন তো আমি কিছু বলিনি, তাহলে এখন আপনি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন কেন? আমার মুখের উপর কোনো কথা বলবে না। বাহ, আপনি আপনার স্বার্থের জন্য সব করতে পারবেন, আর আমি আমার স্বার্থের জন্য কিছুই করতে পারবো না? এটা কেমন বিচার? রবিন, বেশি বলে ফেলেছো তুমি। এর পরিণতি ভালো হবে না বলে দিচ্ছি। সবাই জানে রবিন একটু বেশি কথা বলি। তোর কি চাই? অমায়িক হেসে কথাটা বলে নিলয়। রবিন নিলয়ের মুখের কাছে মুখ নিয়ে বলে, 300 কোটি টাকার সন্ধান। আমি জানি তুই এটাই চাইবি, তাই তোর জন্য আমার পক্ষ থেকে একটা শর্ত আছে। রাজি হলে 300 কোটি টাকা তোর। আমি রাজি, বল কি শর্ত আছে তোর? জামাল সাহেবকে চোখের সামনে শেষ করতে পারলে 300 কোটি পেয়ে যাবি। রাজি আছিস? শব্দ করে হেসে ওঠে রবিন। নিলয়ের কলার ছেড়ে দিয়ে জামাল সাহেবের সামনে দাঁড়িয়ে কতক্ষণ হাসে রবিন। জামাল সাহেব রাগী কণ্ঠে নিলয়ের উদ্দেশ্যে বলে ওঠে, নিলয়, তুই কি আমাদের সাথে গেম খেলছিস? আপনার এমন কেন মনে হলো? তার কারণ অবশ্য তোকে বলে দিতে হবে না। তোর কথায় রবিন আমাকে কিছু করবে না, সেটা আমি ভালো করে জানি। কে বলেছে নিলয়ের কথায় আমি কিছু করব না? জামাল সাহেব, আপনার মূল্য আমার কাছে অতি সামান্য, কিন্তু 300 কোটি টাকার লোভ জেগেছে আমার মনে। ভুল করছো রবিন, সে নিজেকে আমাদের হাত থেকে বাঁচানোর জন্য এগুলো করেছে। নিলয়ের কথায় কান দিও না। জামাল সাহেব, আপনি অতিরিক্ত বুদ্ধিমান, নিজের ভালো সবটাই বুঝেন। তখন তো আপনাদের কথা চিন্তা না করেই নিলয়ের ডিলে রাজি হয়েছিলেন, তাহলে এখন আপনি কেন আপনার কথায় কান দিব? হ্যাঁ, কথাগুলো বলে রবিন আস্তে আস্তে জামাল সাহেবের দিকে এগিয়ে যায়। জামাল সাহেব তার হাতে থাকা স্টিক দিয়ে রবিনকে বাড়ি মারবে, এমন সময় রবিন সেটা ধরে ফেলে। জামাল সাহেবের হাত থেকে স্টিকটা নিয়ে সবাইকে অবাক করে দিয়ে নিলয়ের মুখ বরাবর বাড়ি মারে। নিলয়ের মুখ থেকে এক ঝাঁক রক্ত নিচে পড়ে যায়। ডান হাত দিয়ে ঠোঁটের কোণের আবছার রক্তটুকু মুছে নেয় সে। রক্তিম চোখে রবিনের দিকে তাকায়। রবিন শয়তানি মার্কা হাসি হাসছে। হঠাৎ তার কি হয়ে গিয়েছে সেটা কি বুঝতে পারছে না। জামাল সাহেব তো রবিনের এমন আচরণে ভরকে গেছে। কোথায় মারার কথা ওনাকে, কিন্তু সে এটা না করে নিলয়কে বাড়ি মেরেছে। নিলয় এখন বেশ আহত হয়ে গেছে, শরীরে পরিমাণ মতো শক্তি পর্যন্তটুকু নেই। সে যে ফাঁকা চেয়ারটাই বসতে বসতে বলে, স্টিকের বাড়িটা কিন্তু বেশ জোরেই ছিল। নিলয়, আমি আজকে নিজে বাসা থেকে বের হয়েছি 300 কোটি টাকা পাওয়ার আশায়। যদি সেটা না পাই তাহলে তোকে মেরে দিব। রবিন, তোর শরীরে দিন দিন শক্তি বেড়েই চলেছে। তুই কিন্তু চাইলেই বক্সিং খেলায় যোগ দিতে পারিস। আমি কি বলছি আর তুই কি বলছিস এগুলো? মেরে দে আমাকে, কারণ টাকাগুলো তুই পাবি না আর। রবিন নিলয়ের ডান হাঁটুর উপর পা রেখে বলে, টাকাগুলো কি করেছিস তুই? আগে যা করেছি এখন সেটাই করছি। তার মানে তুই টাকাগুলো বৃদ্ধাশ্রমে দান করে এসেছিস? যা ভেবেছিস ঠিক তাই। নীলের মুখ থেকে কথাটা বের হওয়ার সাথে সাথে রবিন নিলয়ের বুকে লাথি মারে। নিলয় চেয়ার সহ নিচে পড়ে যায়। কাঠের চেয়ারের দুইটা পায়া ভেঙে একাকার। আলপনা এসে নিলয়ের বুকের উপর পা রাখে। নিলয় ব্যথায় হাঁসফাঁস করছে। খুব বড় দানবীর হয়ে গেছিস তুই। 300 কোটি টাকা যে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিস। কথা তো ছিল এটাই, হ্যাক করে সমস্ত টাকা আমরা ওই বৃদ্ধাশ্রমে দান করে দেব। আমাদের ভাগ কোথায় তাহলে? 300 কোটি টাকার কোনো ভাগ হবে না, এটাই তো আমাদের মধ্যে কথা হয়েছিল। তাহলে এখন আবার তোমাদের ভাগ কোথা থেকে এসেছে? আমি এত কিছু জানি না, আমার টাকা চাই, টাকা। এত টাকা দিয়ে কি করবে তুমি? আয়েশ করব, বিলাসবহুলভাবে জীবনযাপন করব, রানীর মতো চলাফেরা করব। তার জন্য প্রয়োজন অনেক টাকা। নিলয় নিজেও জানে এই পৃথিবীতে টিকে থাকতে হলে টাকার অনেক প্রয়োজন। আলপনা মেয়েটা গরিব ঘরের, তাই হয়তো তার আয়েশ করার অনেক ইচ্ছে। আলপনা সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। রবিন যে নিলয়কে নিচ থেকে তুলে বাম পাশের চোয়ালে জোরে একটা ঘুষি মারে। নিলয় নিজেকে সামলাতে না পেয়ে বক্সের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সারা শরীরে তীব্র ব্যথা, তবে গ্রাহ্য না করে ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করছে। নিলয় বুঝতে পারল বিশ্রাম না নিয়ে ওর পক্ষে আর সম্ভব নয়। এত দুর্বল, পা দুটো কাঁপছে। হাঁপানোর ধরনটা যেন শ্বাসকষ্টে ভুগছেন। শ্বাস ছাড়তে সমস্যা না হলেও শ্বাস গ্রহণ করতে সমস্যা হচ্ছে। অনেক চেষ্টার পর বক্সের সাথে হেলেন দিল সেটার গায়ে। চোখ দুটো আপনার থেকে বুঝে আসছে।
ওর একটা বেশি বারবার মোচড় খাচ্ছে, কারণ এখানে স্টিকের শক্ত একটা বাড়ি পড়েছে। কোথা থেকে যেন মশা মাছি পড়ছে তার চোখে মুখে। সিগারেটের গন্ধে পরিবেশটা নেশাক্ত হয়ে উঠেছে। রবি নিলয়ের দিকে এগিয়ে আসতে গেলেই জামাল সাহেব তাকে বাধা দিয়ে বলে, রবিন থাম এবার, বেচারা নয়তো মারা যাবে। মারা গেলে যাক, তবুও নিজের রাগটুকু কমাতে পারবো। এইভাবে হবে না, আমি শেষবারের মতো তাকে সুযোগ দেব। জামাল সাহেব শান্ত গলায় ডাক দেয়, নিলয়। নিলয় ঠোঁটের কোণে শুষ্ক হাসি রেখা ঝুলিয়ে বলে, 5 জনকে একসাথে মারতে আমার বেশি সময় লাগবে না। সবাইকে মারার আগে জানিয়ে দিচ্ছি, যদি কারো কোনো ইচ্ছে থাকে তাহলে বলতে পারিস, আমি সেটা পূর্ণ করার চেষ্টা করব। আর এমন কিছু চাইবি না যেটা এই মুহূর্তে পাওয়া অসম্ভব। মাথাটা নিচু করা, একটু জোরে শব্দ করে কথাগুলো বলে থামে নিলয়। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, তবু সে কথাগুলো বলছে। নিলয়ের কথা শুনে